সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের কৌণিক বেগ অংশটার কৌণিক বেগ, জড়তার ভ্রামক, টর্ক, কৌণিক ভরবেগ, এই অংশটার কৌণিক ভরবেগ টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। কৌণিক ভরবেগ অথবা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এসএসসি লেভেলে ভরবেগ নিয়ে পড়াশোনা করছিলাম। এসএসসি লেভেলে ভরবেগ ছিল। এসএসসি লেভেলে আমরা কৌণিক ভরবেগ পাইনি, কিন্তু সাধারণ ভরবেগ পেয়েছিলাম। সাধারণ ভরবেগটা কী ছিল? মনে করো কোনো একটা পার্টিকেল, এই ধরলাম একটা পার্টিকেলটার ভর হচ্ছে এম। পার্টিকেল বা কণাটা ভি বেগে কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল ছিল। মনে করো ভি বেগে এদিকে গতিশীল ছিল, তাহলে পার্টিকেলটার ভরবেগ তখন কত থাকতো? তখন ভরবেগ আমরা বের করতাম এই সূত্র দিয়ে। পার্টিকেলটার ভরবেগ পি সমান সমান হবে এম ইন্টু ভি। একটা গাড়ির কথা চিন্তা করি, একটা ভারী গাড়ি, একটা হালকা গাড়ি। এই মনে করো একটা গাড়ি। এই গাড়িটা ভর যদি মনে করো 100 কিলোগ্রাম হয় এবং এর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই গাড়িটার ভরবেগ কত হবে? এই গাড়িটার ভরবেগ হবে 500 কেজি মিটার পার সেকেন্ড। এর ভর হচ্ছে 100 কিলোগ্রাম, বেগ হচ্ছে 5, তাহলে 100 ইন্টু 5 সমান সমান 500। তো এই ছিল আমাদের রৈখিক ভরবেগ। এই ভরবেগগুলোকে আমরা রৈখিক ভরবেগ নামে জানতাম। এগুলো ছিল আমাদের রৈখিক ভরবেগ। এগুলো ছিল রৈখিক ভরবেগ। ওকে, তো রৈখিক ভরবেগ ছাড়াও আমরা এসএসসি লেভেলে রৈখিক বেগ দেখছি, রৈখিক বেগের সাথে রিলেটেড রৈখিক ভরবেগ দেখছি। এইচএসসি লেভেলে এসে আমরা কৌণিক বেগ দেখতেছি, এজন্য কৌণিক বেগের সাথে রিলেটেড কৌণিক ভরবেগটা আমাদের একটু দেখে নিতে হবে এখন। তো কৌণিক ভরবেগ ব্যাপারটা কী আসলে? কৌণিক ভরবেগ ব্যাপারটা বোঝার জন্য এখানে একটা সংজ্ঞা লিখে রাখছি। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তার মানে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো একটা কণা লাগবে। ধরলাম এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে, চারপাশে বৃত্তাকার পথে একটা বস্তু মনে করো ঘুরতেছে। এই বৃত্তাকার পথটাতে এই বস্তুটা মনে করো চারপাশে ঘুরতেছে। এই বস্তুটা মনে করো বৃত্তাকার পথে চারপাশে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কখন এইখানে আসবে, ঘুরতে ঘুরতে কখন এইখানে আসবে বস্তুটা, ঘুরতে ঘুরতে কখন এইখানে আসবে বস্তুটা। আমরা ধরে নিলাম বস্তুটার ভর আছে, বস্তুটার ভর ধরে নিলাম এম। এম ভরের বস্তুটা ঘুরতেছে। কীভাবে ঘুরতেছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আমরা এইভাবে ঘূর্ণন দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি ঘূর্ণন। তাহলে এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন বলতে পারি। অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরতেছে। আমাদের কাছে একটা বস্তু আছে এম ভরের, বস্তুটা বা এটা একটা বস্তু হইতে পারে, একটা কণাও হইতে পারে। তো বস্তুটা বা কণাটা বৃত্তাকার এই পথটাতে, এই বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তাকার এই পথটাতে ঘুরতেছে। তো ঘোরার সময় আমরা ধরে নিলাম সে সুষম কৌণিক বেগে ঘুরতেছে। বস্তুটার বেগ হচ্ছে সুষম কৌণিক বেগ। এম ভরের বস্তুটি সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। তো সুষম কৌণিক বেগ মানে আমরা কি জানি? আমরা জানি কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে। তার মানে এখানে বস্তুটা যে কৌণিক বেগে ঘুরতেছে, এই যে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এই যে কৌণিক বেগে বস্তুটা ঘুরতেছে, বস্তুটা বৃত্তাকার পথে ঘুরলে তার বেগকে আমরা কৌণিক বেগ বলি। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার বেগকে আমরা বলি কৌণিক বেগ। তো এই বস্তুটা যখন কৌণিক বেগে ঘুরতেছে, এখান থেকে এখানে আসতে তার যে সময় লাগবে, এখান থেকে এখানে আসতে একই সময় লাগবে। এরকম যদি একই সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এখান থেকে এখানে আসতে যদি টি সময় লাগে, আমরা বললাম এখান থেকে এখানে আসতে টি সময়। এখান থেকে এখানে দূরত্বটা যতটুকু, এখান থেকে এখানেও দূরত্বটা ততটুকু, এখানেও দূরত্ব ততটুকু, এখানেও দূরত্ব ততটুকু। এখান থেকে এখানে আসলে মনে করো তার কৌণিক সরণ হবে 90 ডিগ্রি। এখান থেকে এখানে আসলে কৌণিক সরণ হবে 90 ডিগ্রি। আবার এখান থেকে এখানে আসলে কৌণিক সরণ 90, এখান থেকে এখানে আসলে কৌণিক সরণ 90। আমরা জানি একটা বৃত্তের চারপাশে একবার ঘুরলে টোটাল কৌণিক সরণ হয় 360 ডিগ্রি। দেখো তো, এই যে এখান থেকে এখানে আসছে 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি কৌণিক সরণ হয়েছে। এখান থেকে এখানে আসছে আরও 90 ডিগ্রি কৌণিক সরণ হয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি। এখান থেকে এখানে আসছে আরও 90 ডিগ্রি কৌণিক সরণ 270। এখান থেকে এখানে আসছে আরও 90 ডিগ্রি কৌণিক সরণ হয়েছে 360। এভাবে বুঝতে পারি, এভাবে একটা বৃত্ত এঁকে
যে একটা কণা যখন এখান থেকে মুভ করে এ জায়গায় যাবে তখন তার কৌণিক সরণ হবে 90 ডিগ্রি, আবার এখান থেকে যখন কণাটা এই জায়গায় আসবে তখন তার কৌণিক সরণ হবে আরও 90, এখান থেকে কণাটা যখন এখানে তখন কৌণিক সরণ আরও 90 ডিগ্রি, এখান থেকে এখানে আসলে কৌণিক সরণ আবার 90 ডিগ্রি। তো এই যে 4টা 90 ডিগ্রি হলো কৌণিক সরণ, তার মানে কণাটা এখান থেকে ঘোরা শুরু করে আবার এই জায়গায় আসতে আসতে তার কৌণিক সরণ হচ্ছে 4টা 90 ডিগ্রির সমান, তার মানে 360 ডিগ্রি। এখানেও সেম 3D ভাবে বোঝানোর জন্য আমরা এই বৃত্তটাকে এরকম একটু উপবৃত্তাকারভাবে এঁকেছি যাতে বোঝা যায় যে এটা একটা 3D চিত্র। তো এম ভরের কণাটা যখন এই বৃত্তাকার পথের চারপাশে ঘূর্ণায়মান, এই বৃত্তাকার পথের চারপাশে যখন এম ভরের কণাটা ঘুরতেছে তখন এম ভরের কণাটার কৌণিক বেগ আমরা ধরে নিছি সুষম, কৌণিক বেগটা আমরা ধরে নিছি সুষম, তার মানে তার কৌণিক বেগ যদি ওমেগাকে প্রকাশ করি, কৌণিক বেগকে যদি ওমেগা দিয়ে প্রকাশ করি, কৌণিক বেগ ওমেগা হলে এখানে ওমেগার মানটা সুষম থাকবে। সুষম মানে হচ্ছে সবসময় সমান থাকবে, অর্থাৎ কৌণিক বেগটা এখানে এক ধরনের সমবেগ টাইপের হবে, সমকৌণিক বেগ। সুষম কৌণিক বেগ মানে হচ্ছে সমকৌণিক বেগ, অর্থাৎ এখানেও কৌণিক বেগ যায় এখানেও কৌণিক বেগ যায়। এজন্যই আমরা বলতেছি এখান থেকে এখানে আসতে 90 ডিগ্রি কৌণিক সরণের সময় যদি টি সময় লাগে, এখান থেকে এখানে আসতেও 90 ডিগ্রি কৌণিক সরণে তার টি সময় লাগবে, অর্থাৎ প্রত্যেকবার 90 ডিগ্রি করে অতিক্রম করতে তার একই পরিমাণ যদি সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই বেগরে আমরা বলবো সুষম কৌণিক বেগ। এবার দেখো বস্তুটা যখন এখানে ঘুরতেছে তখন এখানে তার কৌণিক বেগ হচ্ছে, এইদিকে যাওয়ার জন্য কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কিন্তু এদিক থেকে যদি আমরা বস্তুটাকে এই সুতায় বেঁধে মনে করে ঘুরাচ্ছিলাম, তো বস্তুটাকে ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে যদি এই জায়গায় বস্তুটা যখন আসছে তখন যদি আমি সুতাটা এখান থেকে ছেড়ে দিই তখন বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কি এই দিকে ছিটকে পড়ে যাবে? না, বস্তুটা তখন এই দিকে না গিয়ে এই বরাবর যাবে, এই বরাবর যাবে বস্তুটা। আবার মনে করো এখানে আমি ছাড়লাম না, ঘুরাইতে ঘুরাইতে যখন এই জায়গায় আসলো তখন আমি সুতাটা এখান থেকে ছেড়ে দিলাম, এই পয়েন্ট থেকে সুতাটাকে ছেড়ে দিলাম, তখন এই বস্তুটা এই দিক বরাবর যাবে। আবার এখানে এনে ছেড়ে দিলে এই দিক বরাবর যাবে, এখানে এনে ছেড়ে দিলে এই দিক বরাবর যাবে। তার মানে বস্তুটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে এই দিকে, কিন্তু তাকে যখন ছেড়ে দিচ্ছি তখন সে এই বরাবর একটা রৈখিক বেগ পেয়ে যাচ্ছে। তো এই বেগটাকে আমরা বলবো তার রৈখিক বেগ। অর্থাৎ একটা বস্তু যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে যখন কোনো নির্দিষ্ট পয়েন্টে আসে, ওই নির্দিষ্ট পয়েন্টে তার কৌণিক বেগটা বৃত্তের পরিধিতে থাকে, কিন্তু তার রৈখিক বেগটা থাকে বৃত্তের পরিধির স্পর্শক বরাবর। কৌণিক বেগটা থাকে বৃত্তের পরিধির মধ্যে, বৃত্তের পরিধির মধ্যে নিয়ে যাচ্ছে তাকে কৌণিক বেগ, বৃত্তের পরিধি বরাবর গতিশীল করাচ্ছে কোন বেগ? কৌণিক বেগ। এই যে বস্তুটা এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসছে, কোন বেগের কারণে আসছে? এই কৌণিক বেগ ওমেগার কারণে আসছে। এখান থেকে যদি তাকে আমি ছেড়ে দিই তখন তার বেগটা হবে এই যে এখান থেকে ঘুরতে 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 যখন এখানে আসছে, এখানে এনে যদি আমি ছেড়ে দিই সে এই পথে ছুটে যাবে। আবার এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এখানে আসছে ছেড়ে দিলে এই পথে চলে যাবে। আবার এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এখানে আসছে ছেড়ে দিলে এই পথে চলে যাবে, এখান থেকে এই পথে চলে যাবে। তো এই পথগুলো হচ্ছে তার রৈখিক বেগের পথ। এজন্য তার রৈখিক বেগটা যদি আমরা জানতে চাই এই পয়েন্টে তার রৈখিক বেগ কোথায় আছে, তাহলে এই ডিরেকশনটা হবে তার রৈখিক বেগের ডিরেকশন। আশা করি বুঝতে পারছি। তো একটু খেয়াল করো, এই বিন্দু থেকে যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেই বিন্দু থেকে বস্তুটার ভর পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করতে পারি, আর দিয়ে প্রকাশ করতে পারি। আর এই বিন্দুতে তার যে রৈখিক বেগ আছে সেই রৈখিক বেগের সাথে আমরা যদি এই ভরকে গুণ করি, রৈখিক বেগের সাথে এই ভি এর সাথে যদি ভরকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব রৈখিক ভরবেগ। তো এই বিন্দু থেকে যতটুকু দূরত্বে গিয়ে সে ঘুরতেছে ততটুকু দূরত্বের সাথে আমরা যদি এই রৈখিক বেগের কারণে যে ভরবেগটা পাওয়া গেছে, এই দুইটা ভর আর বেগ মিলে যে রৈখিক ভরবেগটা পাওয়া গেছে সেই রৈখিক ভরবেগের সাথে এই ব্যাসার্ধ ভেক্টর গুণ করলে আমরা যে এই ভরবেগটা পাবো সেটাই হচ্ছে কৌণিক ভরবেগ। এখানে দেখো মিলিয়ে দেখি এবার, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে এই কণাটা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছিল, এম ভরের বস্তুটা আমরা এখানে আবার দেখি আরেকটা চিত্রে, এম ভরের বস্তুটা এখানে এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছিল। তো এম ভরের বস্তুটা যখন এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে তখন এই বিন্দুর একটা রৈখিক বেগ পাওয়া গেছে বৃত্তের পরিধির স্পর্শক বরাবর। এই রৈখিক বেগকে আমরা বলতেছি ভি। এই ভি এর সাথে যদি আমরা বস্তুটার যে ভর আছে, এই যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার যে ভর আছে এই ভর গুণ করে দিলে আমরা পাবো রৈখিক ভরবেগ পি। এবার এই রৈখিক ভরবেগের সাথে আমরা যদি যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটাকে ভেক্টোরিয়াল পদ্ধতিতে গুণ করি, এই ব্যাসার্ধ ভেক্টর আর এই ভরবেগ ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা যদি ভেক্টর পদ্ধতিতে গুণ করি তাহলে যেই জিনিসটা আসবে সেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যদি এল হয়,
কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করব। কোনো জায়গায় দেখবা তোমরা জে দিয়েও প্রকাশ করছে, দুইটা দিয়ে প্রকাশ করা যাবে, জে দিয়েও প্রকাশ করা যাবে, এল দিয়েও প্রকাশ করা যাবে। তবে জে দিয়ে যেহেতু আমরা বলের ঘাতকে প্রকাশ করে থাকি, এই জন্য জে দিয়ে কৌণিক ভরবেগকে প্রকাশ না করাটাই ভালো। আমরা এল দিয়েই ম্যাক্সিমাম টাইমে দেখব, এল দিয়েই রৈখিক ভরবেগকে প্রকাশ করে কাজ টাজ করবো। তো দেখো এল ভেক্টর সমান সমান কী আসবে, সঙ্গ অনুযায়ী বলছে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর। তো যেহেতু এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই এই কণাটার, এই বিন্দুকে কেন্দ্র করে এই কণাটা ঘুরতেছে, তাই এই বিন্দু থেকে এই কণাটার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও ভরবেগের, যে বিন্দুটা ঘুরতেছে সেই বিন্দুটার ভর হচ্ছে এম, সেই বিন্দুটার রৈখিক বেগ হচ্ছে ভি, তাহলে সেই বিন্দুটার রৈখিক ভরবেগ অর্থাৎ এই এম ভরের বিন্দুটার বা বস্তুটার রৈখিক ভরবেগ হবে এম ভি। তাহলে এই রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে আমরা বলবো কৌণিক ভরবেগ। তাহলে আমরা পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, এই বিন্দু থেকে এই বস্তুটা কেন্দ্র করে ঘুরতেছে, তাই এই বিন্দু আর এই বস্তুটার মধ্যবর্তী যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ নিলাম আর ভেক্টর ইন্টু এই বিন্দুটার রৈখিক ভরবেগ পি ভেক্টর। এই জিনিসটাকে আমরা বলি কৌণিক ভরবেগ, এই জিনিসটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের আরেকটা ইংরেজি নাম আছে, কৌণিক ভরবেগকে মোমেন্ট অফ মোমেন্টামও বলে। কৌণিক ভরবেগকে আমরা ইংরেজিতে বলি মোমেন্ট অফ মোমেন্টাম, মোমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্ট অফ মোমেন্টাম কী জিনিস, রৈখিক ভরবেগের যে মোমেন্ট সেটাকেই বলে মোমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্ট পাওয়ার জন্য কি করতে হয়, একটা বস্তু যখন ঘুরে, একটা বস্তুর যখন কৌণিক বেগ থাকে, তখন কৌণিক বেগের কারণে সেই যেই ভরবেগটা পাবে, সেই ভরবেগকে আমরা বলবো তার ভরবেগের ভ্রামক। কৌণিক বেগে ঘুরতে থাকলে, মনে করো বস্তুটা এখানে আছে, এখান থেকে সে কৌণিক বেগে যখন ঘুরতেছে, তো কৌণিক বেগে ঘুরতে থাকলে তার যে ভরবেগটা আসবে, সেই ভরবেগের ভ্রামক বলতে বোঝায় এই ভরবেগের সাথে, রৈখিক ভরবেগের সাথে তার যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের গুণফলই হচ্ছে রৈখিক ভরবেগের ভ্রামক। মোমেন্টাম মানে হচ্ছে রৈখিক ভরবেগ, মোমেন্টাম মানে সাধারণ ভরবেগকে বোঝায়, সাধারণ ভরবেগই রৈখিক ভরবেগ। তো মোমেন্টামের মোমেন্টকেই আমরা বলি কৌণিক ভরবেগ, মোমেন্ট অফ মোমেন্টাম। তোমরা টর্ক দেখছিলা, মনে আছে কিনা তোমাদের, তোমরা টর্ক দেখছিলা, টর্ককে আমরা কি বলতাম, টর্ককে আমরা বলতাম মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স। দেখো মোমেন্ট অফ ফোর্স কীভাবে আমরা বের করতাম, টর্ককে আমরা প্রকাশ করতাম টাও দিয়ে, টাও সমান সমান মোমেন্ট অফ ফোর্স। এই জন্য ফোর্স যেটা আছে, মানে রৈখিক ফোর্স মানে হচ্ছে রৈখিক বল। একটা বস্তুকে, এইখানে আছে একটা বস্তু, এই বস্তুকে ধাক্কা দিয়ে সামনের দিকে যদি আমি রৈখিকভাবে নিতে চাই, একটা সরল রেখা বরাবর যদি আমি এফ বল প্রয়োগ করে নিতে চাই, তাহলে এফ বলকে আমি বলবো রৈখিক বল। যে বলের কারণে একটা বস্তু রৈখিক বেগ প্রাপ্ত হবে বা রৈখিক গতি প্রাপ্ত হবে, সেটাকে আমরা বলবো রৈখিক বল। এই রৈখিক বলের যে মোমেন্টাম, সেই মোমেন্টামকে আমরা বলবো টর্ক। দেখো এই এফ বল কি কোনো মোমেন্ট তৈরি করতে পারতেছে, অর্থাৎ কোনো ঘূর্ণন তৈরি করতে পারতেছে না। যেই এফটা কোনো একটা ঘূর্ণন তৈরি করতে পারবে, সেই এফটা যতটুকু ঘূর্ণন তৈরি করতে পারছে, যতটুকু ঘূর্ণন বল তৈরি করতে পারছে, সেই ততটুকু ঘূর্ণন বলকে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স। তাহলে মোমেন্ট অফ ফোর্স এখানে আসবে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। একটু খেয়াল করে দেখো তো এই দুইটা সূত্রের মধ্যে কোনো মিল আছে কিনা, এই সূত্রটার এই সূত্রটার মধ্যে কোনো মিল আছে কিনা। মোমেন্ট অফ ফোর্স যেটাকে বলতেছি, সেটাকে আমরা ফোর্সের সাথে আর গুণ করে তারপরে পাচ্ছি। এই টর্কটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, এটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। কীভাবে পাওয়া যাবে মোমেন্ট অফ ফোর্স, সাধারণ ফোর্সকে আমরা যদি ব্যাসার্ধ দিয়ে গুণ করি, ব্যাসার্ধটা কোথায়, এই বস্তুটাকে মনে করে ঘুরাইতে চাচ্ছি, এখানে একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তুটাকে আমি মনে করে ঘুরাইতে চাচ্ছি, ঘুরানোর জন্য তো ধাক্কা দিতে হবে, তো যে ধাক্কাটা দিলাম সেটা হচ্ছে এফ। এই এফ ধাক্কাটা পেয়ে এম ভরের বস্তুটা যখন ঘুরতে শুরু করবে, তখন এম ভরের বস্তুটার উপর যে কৌণিক বলটা কাজ করতেছে, কৌণিক বেগ দেওয়ার জন্য যে কৌণিক বলটা কাজ করতেছে, সেই কৌণিক বলকে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স। আর মোমেন্ট অফ ফোর্স কীভাবে আসতেছে, যেই এফ দিছি সেই এফের সাথে ব্যাসার্ধের যেই গুণফল, এই গুণফলকে আমরা বলতেছি মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। দুইটা একই জিনিস, মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টর্ক, আর মোমেন্ট অফ মোমেন্টাম মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্ট অফ মোমেন্টাম মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমরা এগুলো খাতায় নোট নিয়ে ফেলো। মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টর্ক এবং মোমেন্ট অফ মোমেন্টাম মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এখানে একটু খেয়াল করি, এল ইকুয়াল টু আর ক্রস পি। এখানে খুব ভালো করে খেয়াল রাখবা, আরকে অবশ্যই আগে রাখতে হবে, আরকে অবশ্যই আগে রাখতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি কখনো ভুল করে লেখো
যে পি ভেক্টর ক্রস আর ভেক্টর, তাইলে কিন্তু হবে না। আর ভেক্টরকে প্রথমে এবং পি ভেক্টরকে শেষে রাখতে হবে। সূত্রের মধ্যে আর ভেক্টরকে অবশ্যই প্রথমে এবং পি ভেক্টরকে শেষে রাখতে হবে। পি ভেক্টরকে শেষে রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন শেষে রাখতে হবে, এখন কথা হচ্ছে কেন। এবার যখন আমরা ডিরেকশন হিসাব করব, ডিরেকশন হিসাব করার সময় সবসময় আমাদেরকে আর থেকে পি এর দিকে গিয়ে ডিরেকশন হিসাব করতে হবে। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, আমরা এখানে লিখে রাখি আরেকটা ইনফরমেশন। এটি একটি ভেক্টর রাশি, তাই এর মানও আছে, দিকও আছে। এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি। তোমরা খাতায় সংজ্ঞাগুলো তুলে ফেলো, এইখানে যা আছে এগুলো তুলে ফেলো, আর এগুলো সিরিয়ালি তুলো। এগুলো আগেই খাতার মধ্যে তুলে ফেলো, এই অংশটা খাতায় আগেই নোট করে ফেলো। দেন এই অংশটা সিরিয়ালি যেভাবে বুঝাচ্ছি ওইভাবে ধীরে ধীরে তোমরাও তুলতে তুলতে খাতায় নোট করো। তো এটি একটি ভেক্টর রাশি, তাই এর মান দিক দুইটাই থাকবে, মানও আছে প্লাস দিকও আছে, মান প্লাস দিক দুইটাই আছে। ঠিক আছে, কৌণিক ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই এর মানও থাকবে, তাই এর দিকও থাকবে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা বলছি যে আরকে অবশ্যই প্রথমে রাখতে হবে, পিকে শেষে রাখতে হবে। এই জিনিসটা শুধুমাত্র দিকটাকে ঠিক রাখার জন্য রাখতে হয়। দিকটাকে যদি আমরা ঠিকঠাকভাবে নির্ণয় করতে চাই, ডিটারমাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয়ের সময় আর ভেক্টরকে প্রথমে ধরতে হবে, পি ভেক্টরকে পরে ধরতে হবে। দেখো, আমরা যখন ভেক্টর গুণন পড়েছিলাম, তখন ভেক্টর গুণনে আমরা পড়েছিলাম পি ভেক্টর সমান সমান, ভেক্টর গুণনে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 1, এটা হচ্ছে পেজ নাম্বার 1। এবার আমরা পেজ নাম্বার 2-তে যাই। এই ম্যাথগুলো করবো আমরা একটু পরে, ম্যাথগুলো পরে আমরা করব। তো লক্ষ্য করো, আমরা যখন ভেক্টর গুণন পড়েছিলাম, মনে করো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর পাওয়া গেল। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে আমরা যখন সি ভেক্টর পাই, তখন ব্যাপারটা কীরকম থাকতো? এটারে ধরলাম আমরা এ ভেক্টর, এটারে ধরলাম আমরা এ ভেক্টর, এটারে ধরলাম আমরা বি ভেক্টর, আর এটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রির বেশি, অনেক বেশি 90 ডিগ্রি। তো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমরা যখন এখানে ডিরেকশন বের করতে যাব, এ ভেক্টর থেকে বি ভেক্টরের ডিরেকশন বের করতে যাব, তখন কীভাবে বের করব? প্রথমে আমরা এ ভেক্টরের দিকে আমাদের আঙ্গুলগুলোকে সোজা করব, এ ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে সোজা করব, এ ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে সোজা করে বি ভেক্টরের দিকে আঙ্গুলগুলোরে বাঁকা করব। দেখো, এখানে এ ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে সোজা করলাম, এভাবে করলাম, করে বি ভেক্টরের দিকে যদি আঙ্গুলগুলোকে বাঁকা করি, এই যে এ ভেক্টরের দিকে সোজা করে বি ভেক্টরের দিকে যদি আঙ্গুলগুলোরে বাঁকা করি, তাহলে ডিরেকশন আসতেছে উপরের দিকে। অর্থাৎ এই মনে করো এই বরাবর আমাদের এ ও বি ভেক্টরের যে গুণফল, সেটার ডিরেকশনটা পাওয়া যাবে, অর্থাৎ সি ভেক্টরকে পাওয়া যাবে এই লাইন বরাবর। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করো এই লাইনটা হচ্ছে, এই কলমটা হচ্ছে এ ভেক্টর, এই কলমটা হচ্ছে মনে করি বি ভেক্টর। এ ও বি ভেক্টর দেখো একটা সারফেসের মধ্যে আছে, আমার টেবিলের যে পৃষ্ঠ, টেবিলের যে সমতল, এই টেবিলের সমতলের উপর এ ও বি ভেক্টর আছে। তাহলে সি ভেক্টরটা কোথায় থাকবে? সি ভেক্টরটা থাকবে এ ও বি ভেক্টর যে সমতলে আছে সেই সমতলের সাথে লম্বভাবে। দেখো, এ ভেক্টরের সাথে এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের সাথে এই সি ভেক্টরটা 90 ডিগ্রি অনুযায়ী আছে, 90 ডিগ্রি হিসাবে আছে। আবার বি ভেক্টরের সাথেও এই সি ভেক্টরটা বি ভেক্টরের সাথেও 90 ডিগ্রি হিসাবে আছে, তাই না? তো এই ব্যাপারটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে ডিরেকশনটা আমরা যেভাবে নির্ণয় করতেছি, ডিরেকশনের ব্যাপারটাকে ঠিক রাখার জন্য কৌণিক ভরবেগের মধ্যেও সব সময় কৌণিক ভরবেগ এল ভেক্টর সমান সমান আর ক্রস পি ভেক্টর এভাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা একটু এখান থেকে ডিরেকশন বোঝার চেষ্টা করি। এল ভেক্টর সমান আর ক্রস পি ভেক্টরের ডিরেকশন কীভাবে পাওয়া যাবে। মনে করি এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দুর চারপাশে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে, এম ভরের একটা বস্তু ঘুরতেছে। তো এম ভরের এই বস্তুটা যখন ঘুরতেছে বৃত্তের চারপাশে,
তখন তার ডিরেকশন কিভাবে পাওয়া যাবে? তার ডিরেকশন পাওয়ার জন্য প্রথমেই আমরা বলছি আর ভেক্টরকে হিসাব করতে হবে। সব সময় ভেক্টর গুণনের ডিরেকশনে সব সময় যে ভেক্টরটা প্রথমে থাকে সেই ভেক্টরের দিকে আঙ্গুলকে সোজা করতে হয়, যে ভেক্টরটা পরে থাকে সেই ভেক্টরের দিকে আঙ্গুলকে বাঁকা করতে হয়। এরপর বৃদ্ধা আঙ্গুলটা উপরের দিকে দেখাইলে আমরা বলবো যে আমাদের ভেক্টর রাশিটার দিক হচ্ছে উপরের দিকে, আঙ্গুল সোজা করে পি এর দিকে বাঁকা করলে যদি বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে দেখায় তাহলে আমরা বলবো যে আমাদের ভেক্টরটা নিচের দিকে ক্রিয়াশীল। নিচের দিকে মানে হচ্ছে এটারে আমরা ডাউনওয়ার্ড বলতে পারি বা ইনওয়ার্ড বলতে পারি, নিচের দিকে বা ভিতরের দিকে। তো খেয়াল করো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথ থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর আর। এবার এই ব্যাসার্ধ ভেক্টর আরটা এই বিন্দুতে এসে ক্রিয়া করতেছে। কোনো বিন্দুতে এসে ক্রিয়া করলে হবে না, ওই বিন্দু থেকে ক্রিয়া করার পরে কি হবে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা ভেক্টর রাখতে হবে। আর ভেক্টরটা এখান থেকে এই পর্যন্ত আছে, কিন্তু এই বিন্দুতে এসে আর ভেক্টরটা ক্রিয়াশীল ছিল। ক্রিয়াশীল হলে হবে না, আর ভেক্টরটাকে ক্রিয়াশীল হওয়ার পরে কি হবে সেইভাবে এঁকে নিতে হবে। তার ভেক্টরটাকে আমরা এখানে না রেখে সামনে এঁকে নিলাম। বস্তুটা যখন ঘুরতেছে, বস্তুটা এখানে ঘুরতে ঘুরতে এই যে এইখান থেকে মনে করো বস্তুটা যখন এখানে আসতেছে তখন তার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখানেও কৌণিক বেগ যত, এখানেও কৌণিক বেগ তত, বাড়ে নেই। কৌণিক বেগ এখানেও আছে ওমেগা, এখানেও আছে ওমেগা, এই জন্য আমরা বলতেছি সুষম কৌণিক বেগে চলতেছে। তো এই জায়গায় বস্তুটার রৈখিক বেগ যদি পেতে চাই, এই রৈখিক বেগটা থাকবে এই দিকে বৃত্তের স্পর্শক বরাবর। এই হচ্ছে তার রৈখিক বেগের ডিরেকশন। ঠিক আছে, এখানে তার ভর আছে, আমরা রৈখিক বেগের সাথে যদি ভরকে গুণ করে দিই তাহলে রৈখিক ভরবেগ পেয়ে যাব। রৈখিক ভরবেগের ডিরেকশন কোন দিকে? ভি এর ডিরেকশন যেদিকে, রৈখিক ভরবেগের ডিরেকশনও সেই দিকে। যেহেতু এখানে এম এর কোনো ডিরেকশন নেই তাই ভি এর ডিরেকশনটাই হবে পি এর ডিরেকশন। ওকে, তো এখানে খেয়াল করি, এখানে এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তো আর ভেক্টর ও পি ভেক্টরের মাধ্যমে আমরা এখন যে জিনিসটা পাবো, আর ভেক্টরের সাথে পি ভেক্টরকে যদি আমরা ভেক্টর পদ্ধতিতে গুণ করি, অর্থাৎ ক্রস গুণ করি, ভেক্টর পদ্ধতিতে গুণ মানে হচ্ছে ক্রস গুণ। এখানে যদি আমরা ক্রস গুণ করি তাহলেই আমরা কৌণিক ভরবেগটা পেয়ে যাব। এখন কৌণিক ভরবেগ পাওয়ার জন্য প্রথমে আমরা দেখাইছি যে যে ভেক্টরটা আগে থাকে সেই ভেক্টরের দিকে আঙ্গুল বাঁকা করতে হয়। এই ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে বাঁকা করব, এই ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে সোজা করব, সোজা করে যেই ভেক্টর সাথে গুণ করতে বলছে সেই ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে বাঁকা করলে তারপর বৃদ্ধাঙ্গুল ডিরেকশন দেখাবে। এখানেও সেম, আর ভেক্টরের দিকে প্রথমে আঙ্গুলগুলোকে বাঁকা করলাম, বাঁকা করে যে ভেক্টরের সাথে গুণ করতে বলছে, পি ভেক্টরের সাথে গুণ করতে বলছে, এই জন্য পি ভেক্টরের দিকে এবার আঙ্গুলগুলোকে বাঁকা করলাম। আর ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে সোজা করে ধরে পি ভেক্টরের দিকে বাঁকা করলে বৃদ্ধাঙ্গুল উপরে ডিরেকশন দেখাচ্ছে। তাহলে এই বিন্দু থেকে রৈখিক ভরবেগের ডিরেকশন হবে উপরের দিকে। এই বিন্দুটা থেকে, এই যে এই বিন্দুটা থেকে রৈখিক ভরবেগের ডিরেকশন থাকবে উপরের দিকে। ঠিক আছে, ব্যাপারটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করো আমার কাছে কোনো একটা কণা আছে, এই কণাটা বৃত্তাকার পথে ঘুরতেছে। আমরা ধরে নিই আমাদের কাছে কোনো একটা কণা আছে, কণাটা বৃত্তাকার পথে ঘুরতেছে। ধরো যে এই শার্পনারটা বৃত্তাকার পথে এরকম করে ঘুরতেছে, খাতার মধ্যে এরকম করে ঘুরতেছে। তো ঘুরতে 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 আমরা এখানে একটা বৃত্তাকার পথ এঁকে নিই। মনে করি এই হচ্ছে একটা বৃত্তাকার পথ, এই হচ্ছে একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের মধ্যে শার্পনারটা ঘুরতেছে। শার্পনারটা বৃত্তাকার পথে ঘুরতে 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 যখন এই জায়গায় আসবে তখন শার্পনারের বেগ কোন দিকে থাকবে? রৈখিক বেগ। শার্পনারের রৈখিক বেগ থাকবে এই পয়েন্ট থেকে বৃত্তের স্পর্শক বরাবর এই দিকে। ঠিক আছে, তাহলে শার্পনারটা তখন এই দিকে যাইতে যাবে। শার্পনারের রৈখিক বেগের ডিরেকশন হচ্ছে তখন এই দিকে। শার্পনারটা যেহেতু বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘুরতেছে, এই লাইন হবে শার্পনারের ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টরের সাথে এই রৈখিক বেগের সাথে ভরগুণ করে আমরা পেলাম রৈখিক ভরবেগ। এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে রৈখিক ভরবেগের যে ভেক্টর গুণন সেটাই আমাদেরকে কৌণিক ভরবেগ এনে দিবে। এখন ভেক্টর গুণন করার জন্য আমরা এই পয়েন্ট থেকে ব্যাসার্ধ ভেক্টর আরকে উপরের দিকে বর্ধিত করে নিব, কারণ এখানে বলছি যে ব্যাসার্ধ যেখানে এসে শেষ হয়েছে, যেখানে এসে ক্রিয়াশীল হয়েছে সেই লাইন দিয়ে হিসাব করলে হবে না, ওই লাইন। তো এই বিন্দু থেকে এইদিকে আমরা পেয়েছি আমাদের রৈখিক ভরবেগের ভেক্টর পি ভেক্টর, এবং এই বিন্দু থেকে এইদিকে আমরা পেয়েছি আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর। আর ভেক্টরকে এই লাইন দিয়ে হিসাব করলে হবে না, আর ভেক্টরকে সামনে বর্ধিত করে নিতে হবে, কারণ আর ভেক্টরটা এখান থেকে এই বিন্দুতে এসে ক্রিয়া করতেছে এরকম বোঝাচ্ছে। ক্রিয়া করতেছে এরকম বুঝাইলে হবে না, ক্রিয়া করে কোথায় যাবে সেটা বুঝাইতে হবে। তো আর ভেক্টরকে আমরা উপরের দিকে বর্ধিত করে নিলাম। তো এবার একটু খেয়াল করি,
আমরা আর ভেক্টরের দিকে আমাদের আঙ্গুলগুলোকে ফার্স্টে সোজা করব, আঙ্গুলগুলোকে সোজা করে পি ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে যখন বাঁকা করতেছি তখন এই বিন্দু থেকে রৈখিক ভরবেগের ডিরেকশনটা আসতেছে উপরের দিকে। তার মানে আমাদের এখানে রৈখিক ভরবেগটা যেহেতু উপরের দিকে দেখাচ্ছে, দেখো আঙ্গুলগুলো কীভাবে ঘুরছিল, আঙ্গুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আমরা বলতে পারি যখন আমাদের রৈখিক ভরবেগ উপরের দিকে আসবে তখন আমাদের বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ অবস্থায় ঘূর্ণনশীল। রৈখিক ভরবেগ উপরের দিকে হলে, রৈখিক ভরবেগ উপরের দিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন পাওয়া যাবে, বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হলে উপরের দিকে রৈখিক ভরবেগ পাওয়া যাবে। রৈখিক ভরবেগ উপরে হলে, উপরের দিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হয়, আর রৈখিক ভরবেগ যদি নিচের দিকে হয়, রৈখিক ভরবেগ যদি নিচের দিকে হয় তাহলে আমরা ক্লকওয়াইজ ঘূর্ণন পাবো, তাই না? মনে করি এটা এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতে 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 এই জায়গায় আসছে। একটু আগে তো ঘুরছিল এইখান থেকে এইদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, এখানেও এইখান থেকে এইদিকে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের সময় আমরা রৈখিক ভরবেগকে পাবো উপরের দিকে, আর ক্লকওয়াইজ যখন ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে, মনে করো ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে যদি এই জায়গায় আসে, তাহলে ক্লকওয়াইজের জন্য আমরা প্রথমে রৈখিক ভরবেগ পাবো পি, এরপরে এখানে পাবো আর ভেক্টর। আর ভেক্টরটা এইখান থেকে এই পর্যন্ত ছিল, এটাকে আমরা সামনে বর্ধিত করে নিব। এখানে জায়গা নেই দেখে আর বড় করে রাখতে পারলাম না, তোমরা বড় করেই আঁকবা। এখানে যতটুকু আর থাকবে এখানেও ততটুকু আর থাকবে। তো আর ভেক্টরের দিকে প্রথমে আঙ্গুলগুলোকে সোজা করব। দেখো এভাবে সোজা করলে এবার হবে না, এভাবে সোজা করে যদি পি এর দিকে আসতে চাই সেক্ষেত্রে আমাকে একটা বড় অ্যাঙ্গেল অতিক্রম করতে হয়। এই যে এইখানে যদি আমি আঙ্গুলগুলোকে সোজা করে এইখান থেকে এই পর্যন্ত আসি তাহলে বড় একটা কোণ কাভার করতে হয়। আমাদেরকে সবসময় আঙ্গুলকে বাঁকা করতে হবে বড় কোণের দিকে না, ছোট কোণের দিকে। দেখো আর থেকে পি এর দিকে একটা বড় কোণেও আসা যায়, আর থেকে পি এর দিকে একটা ছোট কোণেও আসা যায়। ছোট কোণে আসার সিস্টেম কি, আঙ্গুলগুলোকে যদি এবার এভাবে ধরি, এভাবে আর এর দিকে আঙ্গুলগুলোকে ধরে যদি পি এর দিকে আঙ্গুলগুলোকে বাঁকা করি তাহলে রৈখিক ভরবেগ দেখাচ্ছে এখন নিচের দিকে। তো এই নিচের ডিরেকশনটা হচ্ছে আমাদের এখন রৈখিক ভরবেগের ডিরেকশন। তাহলে রৈখিক ভরবেগের ডিরেকশনটা পাওয়ার জন্য সবসময় আমাদের আরকে প্রথমে রাখতে হবে, পিকে পরে রাখতে হবে। আরকে প্রথমে রাখলে তুমি আরের দিকে আঙ্গুল সোজা করবা। সোজা কথা হচ্ছে যাকে আমি প্রথমে রাখবো তার দিকে আঙ্গুল সোজা হবে, যাকে পরে রাখবো তার দিকে আঙ্গুলগুলোকে বাঁকা করতে হবে। তো এই জন্য এটা মাস্ট, আরকে রাখতে হবে প্রথমে, পিকে রাখতে হবে পরে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে এখান থেকে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে রৈখিক ভরবেগের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম এই সূত্র থেকে? এই সূত্র থেকে আমরা শিখলাম কিভাবে রৈখিক ভরবেগ হিসাব করতে হয়, কিভাবে তার দিক হিসাব করতে হয়, কিভাবে মান হিসাব করতে হয়, কিভাবে দিক হিসাব করতে হয়। এই দুইটা জিনিস আমরা আপাতত দেখলাম রৈখিক ভরবেগ থেকে। এবার রৈখিক ভরবেগের এই সূত্রটা থেকে আমরা আরও কিছু সূত্র বের করতে পারবো। এই সূত্রটা থেকে 1/1 আরও কিছু সূত্র আসবে। এল সমান এম আর ভি, এই সূত্র আসবে। এল সমান এম আর ভি সাইন থিটা, অথবা এল সমান এম ভি আর সাইন থিটা, অথবা এল সমান আই ওমেগা। এই সবগুলো সূত্রই আমাদের এই একটা সূত্র থেকে আসবে। এই সবগুলো সূত্রই আমাদের এল ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর থেকে আসবে। তো চলো আমরা এই সূত্রটা বের করি এবার, এবং এই সূত্রটাকে আমরা আরও ডিটেলসে এবার দেখার চেষ্টা করি। ওকে, এখানেই দেখি, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 2। ওকে, এবার আমরা দেখব পেজ নাম্বার 3। লক্ষ্য করো, যদি সবসময় মাথায় রাখবা যে কৌণিক ভরবেগ কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে হিসাব করতে হবে, কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে হিসাব করতে হবে। মনে করো যখন কৌণিক ভরবেগ আমরা হিসাব করতেছি, যখন কৌণিক ভরবেগ হিসাব হচ্ছে তখন এখান থেকে কৌণিক ভরবেগ হিসাব করার জন্য আমরা দেখলাম যে এম আর ভি সাইন থিটা থাকতে হয়। এখানে থাকে আর, এখানে থাকে আর, এখানে থাকে পি, পি রে ভাঙ্গাইলে পাবো এম ভি। ওকে, আর এখানে আছে আর ভেক্টর। তো এখান থেকে আমরা এল ভেক্টরকে পাওয়ার জন্য, রৈখিক ভরবেগ এল ভেক্টরকে পাওয়ার জন্য বসাইতাম আর ভেক্টর ক্রস পি ভেক্টর, তাই না? একটু আগে আমরা দেখছি এটা। এখন আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে একটু ভালো করে খেয়াল করো তো,
এই আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে সবসময় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হচ্ছে না, তাই না? এই যে দেখো আমাদের আগের চিত্রটাতে এখান থেকে এদিকে ছিল আরকে আমরা সামনে বর্ধিত করে নিছি, আর এদিকে ছিল রৈখিক ভরবেগ পি। দেখো তো রৈখিক ভরবেগ পি এবং আর এর মধ্যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হচ্ছে না। এই ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগ আর এবং পি এর মধ্যে সবসময় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এটা যখন বৃত্তের মধ্যে আমরা হিসাব করি তখন বৃত্তের মধ্যে সবসময় ন্যাচারালি এটা ঘটতে থাকে। বৃত্তের মধ্যে ন্যাচারালি আর এবং পি এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অলওয়েজ মেনটেন থাকে। এখানে যদি আমরা হিসাব করি, এইদিকে আছে হচ্ছে আমাদের পি ভেক্টর, এদিকে আছে আমাদের আর ভেক্টর। দেখো পি এবং আর ভেক্টরের মধ্যবর্তী 90 ডিগ্রি। কণাটা যখন এখানে আসবে এদিকে আছে পি ভেক্টর, এদিকে থাকবে আর ভেক্টর, পি এবং আর এর মধ্যবর্তী সবসময় 90 ডিগ্রি। কিন্তু যখন আমরা বৃত্তের বাইরে যাব, এখানেও 90 ডিগ্রি আছে। যখন আমরা বৃত্তের বাইরে যাব, মনে করো আমরা কোনো একটা বিন্দুতে দাঁড়ায় আছি, একটা বিন্দু, এই বিন্দু থেকে আমরা কোনো একটা বস্তুর বেগ অবজার্ভ করতেছি। কোনো একটা বস্তু মনে করে ভি বেগে গতিশীল, এরকম করে ভি বেগে চলতেছে। তো এখন যদি আমাদের এই কণাটার কণিক ভরবেগ জানতে হয়, যদিও সে বৃত্তাকার পথে গতিশীল না থাকে, সে একটা সরলরৈখিক বেগে চলতেছে, ভি একটা সরলরৈখিক বেগে চলতেছে। আমি কি করতেছি, আমি এই বিন্দুতে দাঁড়াইয়া এই এম ভরের বস্তুটার বেগ পর্যবেক্ষণ করতেছি। তো আমি যেহেতু নড়তেছি না, আমি না নড়ার কারণে এম ভরের বস্তুটাকে একবার দেখা যাবে এখানে, একবার দেখা যাবে এখানে। আমি এখান থেকে দাঁড়ায় জাস্ট আমার মাথাটা ঘুরে, এই যে মাথাটা অল্প 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 করে ঘোরানোর মাধ্যমে আমি বস্তুটাকে পর্যবেক্ষণ করতেছি। তো আমি যখন মাথাটা ঘোরানোর মাধ্যমে বস্তুর বেগ পর্যবেক্ষণ করতেছি, তখন বস্তুর যেই ভরবেগটা আমি দেখব সেটা আর রৈখিক ভরবেগ থাকবে না। বস্তুর রৈখিক বেগে চললেও আমি যেহেতু আস্তে আস্তে মাথাটা অ্যাঙ্গেল করতেছি, এজন্য বস্তুর যেই ভরবেগ আমি দেখব সেটাও হয়ে যাবে অ্যাঙ্গুলার ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে। কীভাবে হিসাব করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম? মনে করো বস্তু যখন এখানে ছিল, যখন এই জায়গায় ছিল বস্তু, ধরে নিলাম এটা পুরোপুরি 90 ডিগ্রি আছে, বস্তু যখন এইখানে আসে, ভি আছে এইদিকে, বস্তু আর যে ব্যক্তি অবজার্ভ করতেছে, ধরলাম ও একটা অবজারভার থেকে এম ভরের বস্তুটাকে অবজার্ভ করা হচ্ছে। প্রথমে আসে এই বিন্দুতে, এরপরে বস্তুটা আসছে বি বিন্দুতে। এই বিন্দুতে থাকাকালীন যখন অবজার্ভ করতেছে, তখন আমরা দেখতে পাচ্ছি এই ভি এর সাথে এম এর মধ্যবর্তী ভি এর সাথে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর এর এই অ্যাঙ্গেলটা নিলে হবে না, আরটাকে সামনে বর্ধিত করতে হবে। তো আর এর আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি আছে। কিন্তু যখন এম ভরের বস্তুটা বি বিন্দুতে চলে আসছে, তখন এই আর এর সাথে আরকে আমরা সামনে বর্ধিত করে নিব। আর এর সাথে ভি কি তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে না, তখন আর এর সাথে ভি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে না। তখন আমাদের এই ভি এর এমন একটা কম্পোনেন্ট বা উপাংশ বের করতে হবে যেই উপাংশটা আর এর সাথে 90 ডিগ্রিতে থাকবে। যেই উপাংশটা আর এর এমন একটা উপাংশ বের করতে হবে যেই উপাংশটা ভি যেদিকে, ভি ভেক্টর যেদিকে, আমরা রৈখিক ভরবেগকেও সেই দিকেই পাবো। তাহলে আমাদের রৈখিক ভরবেগ আছে এই জায়গায় এখন, আর এই জায়গায় আছে আর ভেক্টরের উলম্ব উপাংশ। দেখো আর ভেক্টরের উলম্ব উপাংশ যেটা, সেই উলম্ব উপাংশের সাথে রৈখিক ভরবেগটা এখন কি তৈরি করছে, এই উলম্ব উপাংশের সাথে রৈখিক ভরবেগ এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে না, করছে? তাহলে আমরা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাইছি, তখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আর ছিল এই জায়গাটাতে, আরকে এইখান থেকে উঠিয়ে এই জায়গায় নিয়ে আসতে হয়েছে। আরকে এখান থেকে উঠিয়ে যখন এখানে নিয়ে আসছি, তখন আর এর মান তো আর আগের মতো থাকেনি। আর এখান থেকে উঠিয়ে যখন আর উলম্ব উপাংশটা নিয়েছি, তখন আর এর উলম্ব উপাংশ হয়ে গেছে আর সাইন থিটা। তো পি এর সাথে এখন যদি আমরা আর এর উলম্ব উপাংশটা গুণ করি, তাহলে এই পয়েন্টের আমরা কৌণিক ভরবেগ পাবো। বি পয়েন্টের কৌণিক ভরবেগ এল বি সমান সমান আসবে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, সমান সমান আমরা লিখতে পারি এই পি ভেক্টরকে আমরা একটু ভেঙে ফেলি। পি ভেক্টরকে ভেঙে ফেললে আমরা পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছি পি ভেক্টর আসতেছে, কোথায় লিখছি, এই যে পি ভেক্টর আসতেছে ভর ইন্টু বেগের গুণফল থেকে। তাহলে আরকে আর এর জায়গায় রাখলাম, পিকে ভেঙে আমরা লিখলাম ইন্টু এম ইন্টু ভি ভেক্টর। একটু লক্ষ্য করো, এম একটা স্কেলার রাশিটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। ঠিক আছে, তো ক্রস গুণন থেকে সবসময় আমরা সাইন থিটা পাই, আমরা জানি। তো যদি নাও জেনে থাকি, এখানে আমরা খেয়াল করি আর এর সাথে ভি গুণ করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। এজন্য আর এর এমন একটা উপাংশ নিয়েছি যেটা ভি এর সাথে অথবা পি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে।
ভি এর সাথে অথবা পি এর সাথে মানে হচ্ছে ভি যেদিকে থাকবে পিও সেদিকে থাকবে। তো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি এর সাথে আর এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপাংশটা নিতে হয় তাহলে নিতে হবে আর সাইন থিটা, আর এখানে থাকবে ভি। তো ভি এর জায়গায় লিখলাম ভি এর মান, আর এর জায়গায় লিখলাম আর এর মান, আর সাইন থিটা। ওকে, তাহলে এটার এভাবে লেখা যায় এম ভি এর সাথে আর গুণ করে যা পাবো আর এর সাথে ভি গুণ করলে কোনো তফাৎ নাই, এম আর ভি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা রৈখিক ভরবেগের কৌণিক ভরবেগের আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে এল সমান এম আর ভি সাইন থিটা। বৃত্তের মধ্যে একটু খেয়াল করো, যখন বৃত্তের মধ্যে থাকে একটা বস্তু, যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘোরার সময় এটা হচ্ছে তার আর বা ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধকে সামনে বর্ধিত করে নিলাম, আর এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ। এবার এই ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের মধ্যে সবসময় 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল মেনটেন থাকে, এজন্য আমরা বৃত্তের ক্ষেত্রে লিখতে পারি, এই সূত্রটাকে বৃত্তের ক্ষেত্রে লিখতে পারি। বৃত্তের ক্ষেত্রে এই সূত্রটা হয়ে যাবে এল সমান সমান এম আর ভি সাইন, দেখো বৃত্তের ক্ষেত্রে সবসময় থিটা 90 ডিগ্রি থাকে, তাহলে এখানে থিটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, তখন বৃত্তের ক্ষেত্রে আসবে এম আর ভি। আর এম আর ভি মানেই হচ্ছে এম ইন্টু এই যে এম আর ভি গুণ করে আসবে পি, তো এম আর ভি মানে হচ্ছে আর পি। বৃত্তের ক্ষেত্রে রৈখিক ভরবেগের মান আসবে আর এবং পি এর গুণফল থেকে, জাস্ট একটা গুণ করে দিলেই হবে। আর যদি বৃত্ত না হয়, বৃত্ত না হয়ে যদি এই যে এরকম র্যান্ডম কোনো সিচুয়েশন হয়, মনে করো এটা একটা রোড, রোডে তুমি এইখানে দাঁড়ায় আসো, এই কর্নারে দাঁড়ায় আসো, এখানে একটা গাড়ি যাচ্ছে, এখান থেকে গাড়িটা সোজা চলতেছে, তো তুমি গাড়িকে যখন এইখানে দেখছো তখন কৌণিক ভরবেগ থাকবে গাড়িটার একরকম, এখানে যখন দেখছো তখন কৌণিক ভরবেগ আরেক রকম। এখানে কথা হচ্ছে, হয়তো বুঝতে কষ্ট হতে পারে যে রৈখিক ভরবেগের মধ্যে কৌণিক ভরবেগ কীভাবে আসলো, একটা বস্তু রৈখিক বেগে চলতেছিল, তাহলে রৈখিক বেগে চলমান একটা বস্তুতে কীভাবে কৌণিক ভরবেগ হিসাব করতে পারি আমরা। রৈখিক বেগে চলমান বস্তুতে কৌণিক ভরবেগ হিসাব হবে অবজারভেশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি কোনো এক জায়গায় স্থির দাঁড়িয়ে অবজার্ভ করো, তুমি যদি এখানে স্থির দাঁড়িয়ে অবজার্ভ করো, মনে করো এই একটা বস্তু চলতেছে, তুমি যদি স্থির দাঁড়িয়ে অবজার্ভ করো, তাহলে তুমি বস্তুটা যখন আস্তে আস্তে সামনে যাবে তুমি তোমার মাথাটা ঘুরাবা। এই যে তুমি আস্তে আস্তে জায়গায় দাঁড়িয়ে ঘুরতেছো, আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতেছো, এই আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরলেই আমাদের মধ্যে একটা কৌণিক ভরবেগের ফিলিংস চলে আসে। তো তখন আমরা কৌণিক ভরবেগ হিসাব করার জন্য এল সমান আরপি দিয়ে হিসাব করব, সরি এম সমান এল সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর দিয়ে হিসাব করব। তো এখন পর্যন্ত আমরা সূত্র পেলাম কয়টা? এখন পর্যন্ত আমরা সূত্র পেলাম, চলো এবার 4 নম্বর পেজে যাই। এখন পর্যন্ত আমরা সূত্র পেলাম দুইটা, একটা হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর, আর একটা হচ্ছে এম আর ভি সাইন থিটা, অথবা এম ভি আর সাইন থিটাও বলাও যাবে। তাহলে এবার আমরা দেখতে পাই সূত্র পেলাম এখন পর্যন্ত 1 নম্বরে এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, 2 নম্বরে পেলাম এল ভেক্টর সমান আর ভেক্টর, সরি এখান থেকে আসছে এম আর ভি সাইন থিটা। আমরা এখানে শর্টকাটে আরেকবার বুঝাই দিই এম আর ভি সাইন থিটা কীভাবে আসছে। এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এখান থেকে আর ভেক্টরের জায়গায় আর ভেক্টর, পি ভেক্টরকে ভাঙাইলে পাবো ভর ইন্টু বেগ। পি হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ বের করতে হয় এম এবং ভি ভেক্টরকে গুণ করে। তো এখান থেকে আমরা এমকে যদি বাইরে নিয়ে আসি তাহলে পাওয়া যাবে আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। এই আর ভেক্টর ও ভি ভেক্টরের যে গুণফলটা এখানে দেখতে পাচ্ছি, এটা এক ধরনের ক্রস গুণফল। আমরা জানি ক্রস গুণফলের মাধ্যমে কি পাওয়া যায়, ক্রস গুণফলের মাধ্যমে আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে কি পাওয়া যায়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে পাওয়া যায় এ বি সাইন থিটা। তাহলে এখানে আর ভেক্টর ক্রস ভি ভেক্টর থেকে পাওয়া যাবে আর ভি সাইন থিটা। তো আর ভি সাইন থিটাকে দুইভাবেই লেখা যায়, এম আর ভি সাইন থিটাও লেখা যায়, এম ভি আর সাইন থিটাও লেখা যায়। তো দুই ধরনের হিসাব দিচ্ছে এখানে, দুইটা সূত্র এখানে দুই রকমভাবে এক্সপ্লেইনড হবে। আমরা দুইটাই আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এল, এটাও এল, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, দুইটাই সূত্র। কখন কোনটা থাকবে একটু বুঝানো। কখন কোনটা থাকবে, মনে করো এইখান থেকে ভি ভরের এম ভরের বস্তুটা ভি বেগে
এদিকে সোজা চলতেছে, এক্স অক্ষ বরাবর সোজা চলতেছে। আমি যদি এই বিন্দু থেকে অবজার্ভ করার চেষ্টা করি, এই বিন্দু থেকে যদি অবজার্ভ করার চেষ্টা করি, ও বিন্দু থেকে ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু থেকে যখন অবজার্ভ করব তখন ও বিন্দু থেকে অবজার্ভ করতে ও বিন্দু থেকে অবজার্ভ করার সময় একবার ছিল এতে, একবার বস্তুটা আসছে বিতে। তো বিতে যখন আসছে বস্তুটা, তখন বস্তুটার কণিক ভরবেগ হিসাব করার জন্য আমাদের সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এর রৈখিক ভরবেগ কোথায় আছে সেটা দেখা। এর রৈখিক বেগ যেদিকে আছে, রৈখিক ভরবেগও সেদিকে আছে। বস্তুটা এইখান থেকে এম ভরের বস্তুটা ভি বেগে চলতেছে, তাইলে তার রৈখিক ভরবেগও এই লাইনেই থাকবে। এই লাইনে তার রৈখিক ভরবেগ হবে পি ভেক্টর সমান এম ভি ভেক্টর। ঠিক আছে, এবার এখান থেকে একটু খেয়াল করো, আর যেটা এই আর এর সাথে পি তো 90 ডিগ্রিতে নাই, এই যে আর ভেক্টর আর এই লাইনে আছে পি ভেক্টর। আর ভেক্টরকে সামনে বর্ধিত করে নিতে হবে, আর ভেক্টরকে সামনে বর্ধিত করে নিলাম। তো আর ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তীতে এখানে 90 ডিগ্রি নাই, এজন্য আমরা কি করব, এই আর ভেক্টরের 90 ডিগ্রি একটা উপাংশ নিয়ে নিব। যে আর ভেক্টর এমন একটা উপাংশ নিয়ে নিব যেটা ভি এর সাথে অর্থাৎ পি এর সাথে 90 ডিগ্রিতে আছে। এই যে এরকম একটা উপাংশ নিলাম আর সাইন থিটা, এই আর সাইন থিটা আছে ভি এর সাথে এখন পি এর সাথে এখন 90 ডিগ্রিতে, বা ভি এর সাথে এখন 90 ডিগ্রিতে আছে। তো এইবার রৈখিক ভরবেগ এখান থেকে আসবে এল সমান, এখানে আছে শুধু এম, এখানে আছে ভি, মান বের করতেছি, ভেক্টর চিহ্ন আর দেওয়া লাগবে না, এম ভি, আর এখানে আসবে আর সাইন থিটা। ঠিক আছে, এই বেগের সাথে ভরবেগের সাথে ব্যাসার্ধের এমন উপাংশটা নিতে হবে যে উপাংশটা লম্বভাবে আছে। তো এটা গেল আমাদের এই সূত্রের ব্যাখ্যা। এবার এই সূত্রটা কীভাবে আসছে, এই সূত্রের ব্যাখ্যা। এবার এই সূত্রটা কীভাবে আসছে সেটা দেখি, উপরেরটা কীভাবে আসছে দেখি। মনে করো বস্তুটা ও বিন্দু থেকে যখন এই বি বিন্দুতে অবজার্ভ করা হচ্ছে, তখন ভি ভেক্টর যেটা ছিল, বেগ যেটা ছিল, এই বেগের আমরা চাইলে দুইটা উপাংশ বের করতে পারি। বেগের দুইটা উপাংশের কথা চিন্তা করো, বেগের এইদিকে মনে করো একটা উপাংশ আছে, বেগের দুইটা উপাংশের মধ্যে এটা তো হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তো বেগের এমন একটু উপাংশ আমরা নিব যেটা আর এর সাথে 90 ডিগ্রিতে থাকবে। দেখো বেগের এদিকে একটু উপাংশ নেওয়া যায়, আর এর সাথে সম্পূর্ণ 90 ডিগ্রি হিসাব করে এদিকে একটু উপাংশ নেওয়া যায়, এবং আরেকটু উপাংশ নেওয়া যায় ঠিক আর এর দিকেই। এই যে আমরা ভিকে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, ভি এর একটু উপাংশ হচ্ছে এই দিকে, থিটাটা এই জায়গায় আছে, তো ভি এর একটু উপাংশ আছে এই জায়গায়, এটা হচ্ছে ভি কস থিটা। ভি এর আরেকটু উপাংশ আছে এই জায়গায়, এটা হচ্ছে ভি সাইন থিটা। থিটা যে জায়গায় থাকবে কস থিটাও সেই জায়গায় থাকবে, এটা আমরা জানি। তাহলে এবার খেয়াল করো, আর এর সাথে ভি এর এই উপাংশটা দেখো 90 ডিগ্রিতে আসে না, আর এদিকে ভি এদিকে, এই হচ্ছে ভি সাইন থিটা, আর এই হচ্ছে আমাদের শুধুমাত্র আর, শুধু আর 90 ডিগ্রিতে আসে না। যেহেতু 90 ডিগ্রিতে আছে সেহেতু আমরা এখানে কণিক ভরবেগের জন্য লিখতে পারি এল সমান সমান আর, আর ভেক্টরের শুধু মান নিব আর ইন্টু ভি সাইন থিটা। আর কণিক ভরবেগ ভর তো লাগবে, এজন্য সাথে একটা এম দিয়ে দিব, তখন আসবে এম আর ভি সাইন থিটা। এই হচ্ছে এম আর ভি সাইন থিটা। বড় করে দেখাই চিত্রটা, একটু হিজিবিজি হয়ে গেছে, বুঝতে কষ্ট হইতে পারে। আর এখানে আরকে সামনে বর্ধিত করে নিব, আরকে সামনে বর্ধিত করে নিলাম। এইখান থেকে এই দিকে চলতেছিল বস্তুটা ভি বেগে, তো দেখো ভি এর সাথে আর থিটা কোণে অবস্থান করতেছে। তো ভি এর সাথে আর থিটা কোণে অবস্থান করার কারণে এই থিটাটা তো 90 ডিগ্রি না, এজন্য ভিকে আমরা এমনভাবে ভেঙে নিলাম যাতে সেটা আর এর সাথে 90 ডিগ্রিতে থাকে। ভি এর দুইটা উপাংশ বানাইলাম, এটা হচ্ছে ভি এর একটা উপাংশ, এটারে ভি ওয়াই বললাম, আর আরেকটু উপাংশ বললাম এই বিন্দু থেকে আর এর দিকেই আছে, আর যেদিকে আছে সেই দিকেই আছে, এটা হচ্ছে আমাদের ভি এক্স। আর এই লাইন বরাবর আছে হচ্ছে আমাদের, এই লাইন বরাবর আছে হচ্ছে আর। একটু গ্যাপ দিলাম, যদিও এখানে কোনো গ্যাপ থাকবে না, দুইটা লাইন আলাদা করে বোঝার জন্য একটু গ্যাপ দিলাম, যদিও এখানে কোনো গ্যাপ থাকবে না। তো এবার আমরা খেয়াল করি ভি এক্সের সাথে কি আর 90 ডিগ্রিতে আছে না, এটা তো সমান্তরাল একই দিকে আছে, বরং ভি এক্সের সাথে না, বরং আর এর সাথে এই ভি ওয়াইটা 90 ডিগ্রিতে আছে। এই যে এই হচ্ছে আর, আর থেকে ভি ওয়াই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ভি ওয়াই কেমনে আসবে, ভি ওয়াই আসবে ভি সাইন থিটা থেকে। তাহলে এই আর ভেক্টর এবং ভি ওয়াই ভেক্টর, এই দুইটা ভেক্টরের গুণফল থেকে এবার আমরা রৈখিক কণিক ভরবেগ পেয়ে যাব এল সমান এম আর ভি সাইন থিটা। এম এর সাথে ব্যাসার্ধকে গুণ করছি, দেন বেগের লম্ব উপাংশটা নিছি, এম এর সাথে বেগকে গুণ করছি, দেন ব্যাসার্ধের লম্ব উপাংশটা নিছি, দুইটাই করা যাবে। এম এর সাথে বেগকে নেওয়া যাবে, সাথে ব্যাসার্ধের লম্ব উপাংশ, অথবা এম এর সাথে ব্যাসার্ধকে নেওয়া যাবে, তখন বেগের লম্ব উপাংশ। তুমি যদি বেগ সম্পূর্ণটা নিয়ে ফেলো তাহলে
ব্যাসার্ধের নিবা লম্ব উপাংশ, আর যদি ব্যাসার্ধ সম্পূর্ণটা নিয়ে থাকো তাহলে বেগের নিবা লম্ব উপাংশ। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন পর্যন্ত আমরা কতগুলো সূত্র পেলাম? এই সূত্রটার দুইটা রূপ পেলাম, এম আর ভি সাইন থিটা এবং এম ভি আর সাইন থিটা। ওকে, এটা গেল আমাদের পেজ নাম্বার 4। এবার আমাদের আরেকটা সূত্র দেখা বাকি, সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বস্তু যখন সুষমভাবে রোটেট করতে থাকবে তখন তার বেগ। এখন আমরা দেখতে যাচ্ছি ঘূর্ণন গতি বিশিষ্ট কোনো বস্তুর কণিক ভরবেগ। ঘূর্ণন গতি বিশিষ্ট কোনো বস্তুর কণিক ভরবেগ কীভাবে বের করতে হয়। মনে করো এখানে একটা বস্তু নিলাম আমরা, সুষম একমাত্রিক একটা রড নিলাম আমরা, বা সুষম একমাত্রিক একটা লাঠি নিলাম। এই লাঠির একদম ভর কেন্দ্র দিয়ে একটা ঘূর্ণন অক্ষকে আমরা পাস করাইলাম। এই ঘূর্ণন অক্ষটা চারপাশে, এই ঘূর্ণন অক্ষটা চারপাশে লাঠিটা ঘুরতেছে। ব্যাপারটা এরকম, এই হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষের চারপাশে লাঠিটা ঘুরবে, চারপাশে এরকম করে ঘুরবে লাঠিটা, এরকম করে চারপাশে ঘুরবে। ঠিক আছে, তো ঘূর্ণন অক্ষের চারপাশে লাঠিটা যখন ঘুরতেছে, লাঠিটার দেখো প্রত্যেকটা বিন্দুর কথা যদি আমরা আলাদা আলাদা করে চিন্তা করি, মোট ধরি লাঠিটার মধ্যে এখানে একটা বিন্দু আছে M1, এখানে একটা বিন্দু আছে M2, এখানে একটা বিন্দু আছে M3। তো M1 বিন্দুটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R1, M2 বিন্দুটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R2 এবং M3 বিন্দুটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R3। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে এই M1 বিন্দু, M2 বিন্দু, M3 বিন্দু এরকম করতে করতে যে অসংখ্য বিন্দু আছে এই বস্তুটার, এই অসংখ্য বিন্দুর কণিক ভরবেগ মোট কত হবে? তো অসংখ্য বিন্দুর কণিক ভরবেগ জানার জন্য আমাদেরকে প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। দেখো আমরা যদি শুধু M1 এর কণিক ভরবেগের কথা চিন্তা করি, M1 এর কণিক ভরবেগ হবে L1 সমান সমান R1 ভেক্টর ক্রস P ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি R1 L1 ভেক্টরের যদি মান বের করতে চাই শুধু, তাহলে শুধু মান আসবে L ভেক্টর সমান সমান R ইন্টু এম ভি, এই যে পি থেকে আসবে এম ভি। আবার যদি আমরা ভিকে আরও স্পেসিফিক করতে চাই তাহলে এখানে ধরলাম এটা যেই বেগে ঘুরতেছে সেই রৈখিক বেগটা হচ্ছে এর V1, এ যে রৈখিক বেগে ঘুরবে এর রৈখিক বেগটা হচ্ছে V2, এ যে রৈখিক বেগটা ঘুরবে এর রৈখিক বেগ হচ্ছে V3। লাঠিটা যখন এভাবে ঘুরবে প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়ালি রৈখিক বেগ আসবে। M1 ভরের বস্তুর রৈখিক বেগ থাকবে V1। সবার কণিক বেগ এখানে সমান, সবাই এখানে সুষম কণিক বেগে ঘুরতেছে, কিন্তু সুষম কণিক বেগে ঘুরলেও সবাই সুষম কণিক বেগ ওমেগাতে ঘুরলেও সবার রৈখিক বেগ যেটা, অর্থাৎ সবার বৃত্তের পরিধি বরাবর বা বৃত্তের পরিধির স্পর্শক বরাবর যেই রৈখিক বেগটা, সেই রৈখিক বেগের মানটা সবসময় এক থাকবে না। কারণ আমরা জানি ওমেগা সমান সমান হচ্ছে VR, আমরা জানি ওমেগা সমান সমান হচ্ছে V ডিভাইডেড বাই R। তো এখান থেকে যদি আমরা V বের করতে চাই, V সমান সমান আসবে ওমেগা R। দেখো আমাদের V1 এর ভ্যালু R1 এর উপর ডিপেন্ড করতেছে, কারণ এই বিন্দুটার M1 ভরের বস্তুটার যেই রৈখিক বেগ আসবে সেই রৈখিক বেগ পাওয়া যাবে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ থেকে। এখানে ব্যাসার্ধ হচ্ছে R1, ব্যাসার্ধটা কম, এই জন্য এখানে রৈখিক ভরবেগ থাকবে কম। যদিও ওমেগা সেম, V2 ক্ষেত্রে আমরা দেখতে পাবো ওমেগা ইন্টু R2। এই কণাটার যে রৈখিক বেগ V2, এই V2-র জন্য পাবো ওমেগা ইন্টু R2। এই কণাটার যে রৈখিক বেগ V3, এই V3-র জন্য পাবো ওমেগা ইন্টু R3। প্রত্যেকটা জায়গায় এখানে R এর ভ্যালুগুলো ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটা জায়গায় ওমেগার ভ্যালুগুলো সেম। তো ওমেগার ভ্যালু সব সেম, আর এর ভ্যালু ডিফারেন্ট হওয়ার কারণে আমরা বলবো V1 ডাজেন্ট ইকুয়াল টু V2
ডাজেন্ট ইকুয়াল টু v3, কিন্তু প্রত্যেকটা পয়েন্টেরই এই পয়েন্টের কণিক বেগ যা, এই পয়েন্টেরও কণিক বেগ তা, এই পয়েন্টেরও কণিক বেগ তা। চিন্তা করো, লাঠিটা যখন এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে তখন এই কণাটারও কণিক সরণ হবে 30 ডিগ্রি, এই কণাটাও এখান থেকে এখানে 30 ডিগ্রিতে আসবে, এই কণাটাও এখান থেকে এখানে 30 ডিগ্রি আসবে। লাঠিটা যখন 60 ডিগ্রি ঘুরবে প্রত্যেকটা কণার এখান থেকে কণিক সরণ হবে 60 ডিগ্রি করে। প্রত্যেকটার কণিক সরণ সমান, কণিক সরণ সমান হওয়ার কারণে সবার কণিক বেগ সমান। অর্থাৎ আমি যদি বলি এটার কণিক বেগ হচ্ছে ω1, এটার কণিক বেগ যদি বলি ω2, এটার কণিক বেগ যদি বলি ω3, এই কণিক বেগগুলো তিনোটারই সমান থাকবে, তিনোটারই কণিক বেগ ওমেগার সমান হবে। কিন্তু তিনোটারই রৈখিক বেগগুলো ডিফারেন্ট হবে, কারণ তিনোটা বিন্দুর বা তিনটা বিন্দুরই এখানে ব্যাসার্ধগুলো ডিফারেন্ট, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব ভিন্ন ভিন্ন, এজন্য সবার রৈখিক বেগও ভিন্ন ভিন্ন আসবে। তো L1 এর ভ্যালু পাইলাম আমরা, L1 এর ভ্যালু পাইলাম RM1 V1 থেকে। সেমভাবে L2 এর জন্য আমরা ভ্যালু পাবো R2 M2 V2। সেমভাবে L3 এর জন্য আমরা ভ্যালু পাবো R3 M3 V3। ওকে, এরকম করে আমরা L1 L2 L3 পাবো। তো দেখো এখানে তো এরকম অসংখ্য বিন্দু আছে, সবগুলো বিন্দুর জন্য এরকম আলাদা আলাদা করে L1 L2 L3 বের করে আমরা যদি এদেরকে ইন্টিগ্রেট করে ফেলি, এলগুলোকে, তাহলে এই পাশে আসবে ইন্টিগ্রেশন R1 ইন্টিগ্রেশন RM V। ওকে, এখান থেকে আমরা ভিকে ভাঙিয়ে ভি এর পরিবর্তে সবগুলোর যদি আমরা কণিক ভরবেগে ইন্টিগ্রেট করি তাহলে টোটাল কণিক ভরবেগ পেয়ে যাব। এই বস্তুতে যত কণা আছে সব কণার কণিক ভরবেগ যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই বস্তুটার টোটাল কণিক ভরবেগ আসবে। টোটাল কণিক ভরবেগ L সমান সমান আর এর জায়গায় আর, এম এর জায়গায় এম, ভি এর জায়গায় আসবে। এই ভি এর পরিবর্তে দেখো আমরা এখানে লিখছি ভি সমান সমান হচ্ছে ওমেগা আর, ভি সমান সমান হচ্ছে ওমেগা আর। ঠিক আছে, তো এখানে শুধু ভি আছে, তাহলে V12 যেহেতু নাই আমরা ওমেগা R1 R2 এগুলো লিখলাম না, আমরা ভি এর পরিবর্তে একবারে লিখে ফেললাম ওমেগা আর। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, L সমান সমান পাচ্ছি, দেখো এম এবং আর, এই যে দুইটা আর আছে এই দুইটা আর মিলে হয়ে যাবে আর স্কোয়ার, এখানে আসবে এম ইন্টু ওমেগা সমান সমান L সমান সমান আসবে এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র, এম আর স্কোয়ার সমান সমান আই। আমরা জড়তার ভ্রামক সমান সমান জানি এম আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে আমরা এখানে পেয়ে যাব এল সমান সমান আই ওমেগা। এখানে আমরা ইন্টিগ্রেশনটা প্রপারলি করি নাই, লিমিট বসাই ইন্টিগ্রেশনের, কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে আমাদের বিন্দুগুলারে ধরতে হবে। যেমন এখানে আছে +L/2, এখানে আছে -L/2। তো +L/2 থেকে আমরা যদি -L/2 এর মধ্যে প্রপারলি ইন্টিগ্রেট করতাম, -L/2 থেকে আমরা যদি +L/2-তে প্রপারলি ইন্টিগ্রেট করতাম তাহলে এখানে আমরা পেতাম L সমান সমান এই লাঠিটার মাঝখান দিয়ে যখন যাবে তখন আই এর জন্য আসবে mL² / 12 ওমেগা। ওকে, ইজি। এক একটা বস্তুর জন্য আমরা যখন কোনো একটা ঘূর্ণন গতিবিশিষ্ট কোনো একটা বস্তু বলতে কোনো একটা লাঠি হইতে পারে, কোনো একটা গোলক হইতে পারে, কোনো একটা রিং হইতে পারে, কোনো একটা চাকতি হইতে পারে, কোনো একটা সিলিন্ডার হইতে পারে, কোনো একটা কোণক হইতে পারে, বৃত্তাকার বর্গাকৃতির প্লেট হইতে পারে অথবা আয়তকাকৃতির প্লেট হইতে পারে। এক একটার জন্য এক এক ধরনের ওমেগা আমরা পাবো। তো ওমেগা এখানে ডিফারেন্ট আসবে, আই এখানে ডিফারেন্ট আসবে, এক একটার জন্য এক এক ধরনের জড়তার ভ্রামক পাবো। জড়তার ভ্রামকের সূত্র বসাবো, সূত্রের আইয়ের জায়গায় ওমেগার জায়গায় ওমেগার মান যদি ডিরেক্ট দেওয়া থাকে ওমেগার মান ডিরেক্টলি নিয়ে আসবো, ওমেগার মান যদি ডিরেক্টলি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ওমেগার মান প্রশ্নে যে ইনফরমেশনগুলো থেকে দিবে সেই ইনফরমেশনগুলো থেকে খুঁজে বের করে নিব, অ্যান্সার বের করে নিব আগে। তাহলে এখান থেকে আমরা এল এর জন্য আরেকটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে এল সমান সমান আই ওমেগা। আমরা জাস্ট সিম্পলিফাই করে এখানে আই ওমেগা আনলাম, এখানে আই এর পরিবর্তে আমরা অন্য কিছু আর আনার চেষ্টা করলাম না। এখানে অ্যাকচুয়ালি এম আর স্কোয়ার আসবে না, এখানে আসবে, যেহেতু আমরা লাঠির ক্ষেত্রে চিন্তা করছি, এখানে আসবে mL²/12। তো mL²/12 না নিয়ে আমরা এখানে এম আর স্কোয়ার বানাইছি, যাতে এম আর স্কোয়ারকে আমরা নর্মালি আই ধরে নিতে পারি। নর্মালি আই ধরলে সুবিধা কি, পরবর্তীতে আমরা যখন কোনো স্পেসিফিক বস্তু নিয়ে কাজ করব ওই স্পেসিফিক বস্তুর আই এর মান আমাদের জানা আছে, আমরা আগেই জড়তা ভ্রামকের ক্লাসে জেনে নিছি কোন বস্তুর জড়তার ভ্রামক আই কীভাবে বের করতে হবে। তো ওই ধরনের বস্তু যদি দিয়ে দেয়, মনে করো তোমাকে একটা রিং দিয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করলো এই রিংয়ের যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে রিংটাকে আমরা ঘুরাইতে থাকি তাহলে এই রিংয়ের জড়তার ভ্রামক কত হবে। তখন তুমি আই এর জায়গায় বসাবা এম আর স্কোয়ার, ওমেগার জায়গায় বসাবা ওমেগা, ব্যাস তুমি পেয়ে গেছো এল এর মান। যদি তোমার চাকতি থাকে, কোনো একটা চাকতির যদি কণিক ভরবেগ বের করতে বলে, চাকতির জন্য আমরা জানি জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার / 2 সাথে ওমেগা। আমরা এখানে এম আর স্কোয়ার/2 লিখলাম আই এর পরিবর্তে, আর ওমেগা আছে ওমেগার পরিবর্তে। এখানেও সেম
এম আর স্কোয়ার লিখছি আই এর পরিবর্তে, ওমেগা আছে ওমেগার পরিবর্তে। তো যখন যে শেপের বস্তু আসবে ওই শেপের বস্তুর জন্য এভাবে আমরা কণিক ভরবেগ বের করব। কণিক ভরবেগের আরও একটা লেকচার আমরা আপলোড দিব। কণিক ভরবেগের আরও একটা লেকচার তোমরা পাবা সামনে, সেটা হচ্ছে কণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এসএসসি লেভেলে নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র করেছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ম্যাথ করেছি। সেমভাবে কণিক ভরবেগেরও সংরক্ষণ সূত্র থাকবে, কণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের আমরা ম্যাথটা পাবো। ওকে, তো এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো পেলাম, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পেজ। এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো পেলাম এই সূত্রগুলোকে এবার আমরা এক জায়গায় লিখি সবগুলোকে একত্রে। এটা হচ্ছে ধরি 6 নম্বর পেজ, 1 নম্বর পেজের অপর পৃষ্ঠায় 6 নম্বর পেজ। এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো পেলাম সবগুলো সূত্রকে এক নজরে দেখি। সবার প্রথমে পেলাম একদম ইউনিভার্সাল সূত্র কণিক ভরবেগে, সেটা হচ্ছে এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এখানে মনে রাখতে হবে কি, এখানে মনে রাখতে হবে আরকে প্রথমে রাখতে হবে, পিকে পরে রাখতে হবে। আর যেদিকে থাকবে সেদিকে আঙ্গুল সোজা করবো, পি যেদিকে থাকবে ওইদিকে আঙ্গুল বাঁকা করবো, দেন আমরা রৈখিক ভরবেগের ডিরেকশন পাবো। দেন এই সূত্র থেকে আমরা পেয়েছি এল সমান সমান, শুধু মানের জন্য যদি বলি, শুধু মান, এল ভেক্টরের শুধু মানের জন্য পেয়েছি এল সমান সমান এম আর ভি। এটা শুধুমাত্র বৃত্তের জন্য। আর যদি বৃত্তের বাইরে হয় এম আর ভি, আর যদি বৃত্তের বাইরে হয় তাহলে আমরা পেয়েছি এল সমান সমান এম আর ভি সাইন থিটা। এটার জন্য আরও একটা সূত্র আসছে, এল সমান, আমরা কখনো আরকে সম্পূর্ণভাবে রেখে ভি এর উলম্ব উপাংশ নিব, অথবা কখনো ভিকে সম্পূর্ণটা নিয়ে আর এর উলম্ব উপাংশ নিব। দুইটাই কারেক্ট। মানে নর্মালি তুমি চিন্তা করো, এখানে আছে 2, এখানে আছে মনে করো 5। 2 এর সাথে 5 গুণ করলে এখানেও একটা 10 আসবে। এখানেও যদি আমি চেঞ্জ করে ফেলি 2 আর 5 যদি আগে পরে লিখি এখানেও 10ই আসবে। আর 4 নম্বরে আমরা আরেকটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা, এল ইকুয়াল টু আই ওমেগা। ওকে, তোমরা চাইলে এই 4টা সূত্র মনে না রেখে শুধুমাত্র একটা সূত্র মনে রাখলেও পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে পুরো বেসিকটা মাথার মধ্যে রাখতে হবে যে কীভাবে এই একটা সূত্র থেকে বাকি 3টা সূত্র আসে। চলো আমরা আজকে এই 4টা সূত্র দেখে এদের এবার কিছু ম্যাথ দেখি। অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, আর বেশি লম্বা না করি। এবার আমরা কিছু ম্যাথ দেখি। নেক্সট দিন আমরা এই কণিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখব। কণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে কী টাইপের ম্যাথ থাকতে পারে একটু বলে দেই। মনে করো কোনো একজন বেলে ডান্সার 2 হাত প্রসারিত করে নাচতেছে। এই মনে করো 2 হাত প্রসারিত করে এরকম করে নাচতেছে, এরকম করে ঘুরতেছে আর কি। 2 হাত প্রসারিত করে এরকম করে সে ঘুরতেছে, এরকম করে কলমের সাথে সাথে ঘুরতেছে। কলমের সাথে সাথে না, 2 হাত প্রসারিত করে সে মনে করো নিচে আইস আছে, বরফ আছে, বরফের মধ্যে স্কেটিং করতেছে, স্কেটিং করতে করতে ঘুরতেছে। তখন কখনো কখনো দেখা যায় যে সে হাত অনেক প্রসারিত করে ফেলে, কখনো কখনো হাত অনেক কাছাকাছি নিয়ে আসে দেহের। তো এই হাত যদি দূরে দূরে থাকে বা হাত যদি কাছাকাছি নিয়ে আসে তখন তার বেগ বেড়ে যায় বা কমে যায়। এগুলো কণিক ভরবেগের কারণে ঘটে। এই জিনিসগুলো আমরা কণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে পাবো। অথবা মনে করো তোমার কাছে কোনো একটা গোলক আছে, এই গোলকটা যখন অনেক বড় আছে তখন তাকে ঘুরাইতেছো তুমি, ঘুরানোর সময় দেখতেছো যে তার ঘূর্ণনটা খুব কম, কিন্তু ঘুরানো অবস্থায়, ঘূর্ণনশীল অবস্থায় তাকে যদি তুমি কোনো রকমের ছোটো করে ফেলতে পারো, দেখবে যে আস্তে আস্তে তার বেগটা বেড়ে যাচ্ছে, কণিক বেগটা বেড়ে যাচ্ছে, একটু জোরে ঘুরতেছে। তোমরা গুগলে সার্চ করে কণিক ভরবেগের এরকম কিছু ডেমনস্ট্রেশন দেখতে পাবা, যে একটা মনে করো গোলক, একটা গোলককে সুতায় বেঁধে ঘুরাচ্ছে, একটা গোলককে সুতায় বেঁধে ঘুরাচ্ছে। ঘুরাইতে ঘুরাইতে যখন প্রথমবার ঘুরাচ্ছে তখন গোলকটা বড়, আর গোলকটা যখন বড় থাকতেছে তখন তার বেগ থাকতেছে কম। গোলকটাকে যখন আমরা ঘুরাইতে ঘুরাইতে কোনো একটা পর্যায়ে এমন একটা সিস্টেম করলাম যাতে ঘূর্ণনশীল অবস্থায় গোলকটা ছোট হয়ে গেছে। গোলকটা যখন ছোট হয়ে যাবে তখন দেখবা যে ওই আগের মতোই ঘুরতেছে, কিন্তু এবার ঘূর্ণনের ফলে বেগটা বেড়ে গেছে। এবার ঘূর্ণনের বেগটা বেড়ে গেছে। যখন গোলকটার আকৃতি ছোট হয়ে যাবে তখন তার ঘূর্ণন বেড়ে যাবে, যখন তার আকৃতি বড় হয়ে যাবে তখন তার ঘূর্ণন কমে যাবে। এগুলা কণিক ভরবেগের কনসেপ্ট থেকে আমরা নেক্সট ক্লাসে পাব। ওকে, তো এবার আমরা চলো কিছু ম্যাথ দেখি। তোমাদের জন্য আগে কিছু ম্যাথ আমি নিয়ে রেখেছি, এই ম্যাথগুলো এবার এক এক করে দেখি। আমি খুব শর্টকাটে ম্যাথগুলো বলে দিই, তোমরা ম্যাথগুলো নিজেরাই করে ফেলবা। শুধু সূত্র বলে দিই, কনসেপ্ট বলে দিই, তোমরা নিজেরাই করে ফেলবা। দেখো এখানে এগুলো হচ্ছে ইসাক স্যার, তপন স্যার, অনেক স্যারের বইয়ের ম্যাথ আর কি। 7-8টা ম্যাথ আছে এখানে, খেয়াল করো। প্রথমে বলছে মঙ্গল গ্রহের ভর ও আবর্তনকাল এত, এবং যদি ধরে নেওয়া হয় মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে 2.28 × 10⁻11 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তবে মঙ্গল গ্রহের কণিক ভরবেগ কত হবে? তো মঙ্গল গ্রহের কণিক ভরবেগ বের করার জন্য আমাদের কাছে কী কী দেওয়া আছে একটু দেখি। মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে ক্যাপিটাল এম,
ক্যাপিটাল এম দেওয়া আছে 6.46 ইন্টু 10⁻23 কিলোগ্রাম। মঙ্গল গ্রহের আবর্তন কাল দেওয়া আছে, ক্যাপিটাল টি দেওয়া আছে 5.94 ইন্টু 10⁻7 সেকেন্ড। মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে যেই বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে, অর্থাৎ আর এর মান হচ্ছে, ক্যাপিটাল আরও লিখতে পারো, স্মল আরও লিখতে পারো, সমস্যা নেই, 2.28 ইন্টু 10⁻11 মিটার। তো মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের পর্যায়কাল, মঙ্গল গ্রহের পর্যায়কাল না, সে যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, মনে করো এই হচ্ছে বৃত্তাকার একটা কক্ষপথে মঙ্গল গ্রহ ঘুরতেছে, এটা হচ্ছে মঙ্গল গ্রহ বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এই হচ্ছে মাঝখানে সূর্য আছে, মাঝখানে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে মঙ্গল গ্রহ ঘুরতেছে। এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে, এই ব্যাসার্ধের মানটা দেওয়া আছে 2.28 ইন্টু 10⁻11। আর এই পুরো রাস্তাটা একবার আবর্তন করতে পর্যায়কালটা দেওয়া আছে 5.94 ইন্টু 10⁻7 সেকেন্ড। এটা অনেক বড় একটা মান, 1 বছর 2 বছরের বেশি হবে হয়তো। ভর দেওয়া আছে। তো আমাদের এখানে রৈখিক কণিক ভরবেগ কত জিজ্ঞেস করছে, কণিক ভরবেগের মানটা বের করতে হবে। তো আমরা জানি কণিক ভরবেগ হচ্ছে এল। এলকে এখন বের করতে হইলে মাথায় রাখবা, যখন তোমাকে এরকম সুষম ভরের সুষম কোনো একটা বস্তু দিয়ে দিবে, যেমন মনে করো একটা গ্রহ একটা সুষম গোলক হয়, যেমন পৃথিবী একটা, আমরা ধরে নিই যে পৃথিবী হচ্ছে একটা সুষম গোলকের বস্তু, যদিও অ্যাকচুয়ালি সুষম না, কিন্তু আমরা ধরে নেই যে শেপটা হচ্ছে সুষম একটা গোলক মঙ্গল গ্রহ। অথবা চাকতি একটা সুষম বস্তু। তারপরে একটা চোঙ মানে হচ্ছে সিলিন্ডার একটা সুষম বস্তু। বা মনে করো যে একটা ফাঁপা গোলক, অথবা মনে করো একটা ফাঁপা কোণক, একটা নিরেট কোণক। তো এগুলোকে যখন আমরা ঘুরাচ্ছি তখন অ্যাকচুয়ালি আমরা সুষম বস্তু নিয়ে কাজ করতেছি। এবং মনে রাখবা, যখনই সুষম বস্তু নিয়ে কাজ করবা তখন তুমি কণিক ভরবেগ বের করার জন্য এল সমান সমান আই ওমেগা এই সূত্রটা ইউজ করবা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে, আই তো বুঝলাম, ওমেগা কিভাবে পাওয়া যাবে, এখান থেকে ওমেগাটা কিভাবে আসবে। তো এখানে আমরা আই এর জন্য কোন সূত্রটা ইউজ করব? আই এর জন্য আমরা মঙ্গল গ্রহ একটা নিরেট গোলক, তো নিরেট গোলকের জন্য কি 2/5 mr² সূত্রটা ইউজ করব? না, এই সূত্রটা ইউজ করব না। কারণ এই সূত্রটা তখন ইউজ করব যখন ঘূর্ণন অক্ষ গোলককে ছেদ করে যাবে, গোলককে ভেদ করে যাবে। এখানে তো ঘূর্ণন অক্ষ গোলককে ভেদ করে যায়নি। দেখো ঘূর্ণন অক্ষটা কোথায় আছে? ঘূর্ণন অক্ষ আছে সূর্য। এই সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বে মঙ্গল গ্রহ ঘুরতেছে। তো মঙ্গল গ্রহ যখন সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ঘুরতেছে, তখন ঘূর্ণন অক্ষটার মঙ্গল গ্রহের ভিতরে দিয়ে যায়নি, ঘূর্ণন অক্ষটা মঙ্গল গ্রহ থেকে দূরে আছে। তো এখানে আমরা বিচ্ছিন্ন বস্তুর কনসেপ্ট দিয়ে করব। মঙ্গল গ্রহ ঘূর্ণন অক্ষ থেকে আছে, ধরে নিলাম আর দূরত্বে, অর্থাৎ সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে আর, মঙ্গল গ্রহের ভর হচ্ছে এম, তাহলে মঙ্গল গ্রহের জড়তার ভ্রামক আসবে আই সমান mr² সূত্র থেকে। এই সূত্রটা কখন আনবা মাথায় রাখবে, এই সূত্রটা আসবে যদি তোমার ঘূর্ণন অক্ষটা গোলককে ভেদ করে যায়। এখানে ঘূর্ণন অক্ষ কিন্তু গোলককে ভেদ করে যায়নি, ঘূর্ণন অক্ষ গোলক থেকে অনেক দূরে আছে। ঘূর্ণন অক্ষ আছে এই যে সূর্য ছেদ করে এরকম একটা যদি লাইন আমরা কল্পনা করি, এই লাইনে আছে এখন ঘূর্ণন অক্ষ, ঠিক আছে। তো এটা এখন বের করার জন্য আই এর মান জেনে গেলাম, mr² থেকে আসবে, এম বড় হাতে ধরছি, তাহলে ক্যাপিটাল এম, আর স্কোয়ার থেকে আসবে আই। এবার ওমেগা বের করার জন্য আমরা দেখো ওমেগার ভ্যালু এখানে সরাসরি দেওয়া নেই, কিন্তু এখানে একটা পর্যায়কাল দেওয়া আছে। পর্যায়কাল থেকে আমরা ওমেগা কীভাবে বের করতে পারি? পর্যায়কাল থেকে ওমেগা বের করার সূত্র হচ্ছে 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। কীভাবে হয়? মনে করো এখান থেকে একটা কণা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কণাটা যখন এই জায়গায় আসবে তখন তার কৌণিক সরণ সম্পন্ন হচ্ছে থিটা সমান সমান 2π, অর্থাৎ সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতেছে। এখান থেকে এ পর্যন্ত আস্তে আস্তে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতেছে, এই জন্য থিটা হচ্ছে 2π। আর 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে তার যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। একবার কমপ্লিট করতে যে সময় লাগে সেই সময়কে বলি পর্যায়কাল টি। তাহলে এখানে কৌণিক বেগ আসবে ওমেগা সমান সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। কৌণিক সরণ হচ্ছে এখানে 2π, তাহলে 2π ডিভাইডেড বাই টি, এই হচ্ছে আমাদের ওমেগার সূত্র। তো এখানে আমরা এম এর মান জানি, আর এর মান জানি, পাই এর মান জানি, টি এর মান জানি, সবগুলো মান বসিয়ে দিলে এখানে কৌণিক ভরবেগ চলে আসবে। বুঝতে পারছি? 1 নম্বর। 2 নম্বর দেখো, আমি এখানে অ্যান্সারও দিয়ে দিছি, তোমরা নিজে নিজে ক্যালকুলেট করে অ্যান্সারটা মিলিয়ে নাও। এখানে দেওয়া আছে চাকতির ব্যাস হচ্ছে 2 মিটার, চাকতির ব্যাস ডায়ামিটার দেওয়া আছে 2 মিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধ আসবে আর সমান সমান আসবে ডায়ামিটার ডিভাইডেড বাই 2 সমান সমান 1 মিটার। চাকতির ভর দেওয়া আছে 20 কিলোগ্রাম, তাহলে এম এর জায়গায় লিখলাম 20 কিলোগ্রাম। এম বড় হাতের ছোটো হাতের এটা ম্যাটার করে না, সমস্যা নেই। এবার
এখানে 1800 আরপিএম। 1800 আরপিএম মানে হচ্ছে 1800 রোটেশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 1800 বার রোটেট করতেছে, 1800 বার ঘুরতেছে। তাহলে কণিক বেগ পাওয়া যাবে এই সূত্র থেকে। এবার কণিক বেগ ওমেগা সমান সমান আসবে 2πn ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি সময়ে, টি সময় মানে হচ্ছে 1 মিনিট সময়। এই টি এর ভ্যালু হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের সেকেন্ডে কনভার্ট করে নিব 60 সেকেন্ড, আর এন হচ্ছে এখানে 1800 বার। তাহলে দেখো এখানে এন এর মান জানা আছে, টি এর মান জানা আছে, 2π, পাই রেডিয়ানে নিয়ে নিব 3.1416, সব ক্যালকুলেট করলে আমরা এখানে ওমেগা পেয়ে যাব। এম আছে, আর আছে, আর চাকতির ব্যাস। এখন চাকতির ব্যাস বলছে, চাকতির ঘূর্ণন অক্ষ কোথায় আছে এটা বলেনি, তাহলে চাকতির নিজস্ব ঘূর্ণন অক্ষের কথা আমরা বলি। চাকতির নিজস্ব ঘূর্ণন অক্ষ হচ্ছে চাকতির ভরকেন্দ্র দিয়ে যে ঘূর্ণন অক্ষটা যাবে, ভরকেন্দ্র দিয়ে যখন ঘূর্ণন অক্ষ যায় তখন চাকতির জড়তার ভ্রামক হচ্ছে I সমান mr²/2। চাকতি মানে ডিস্ক, ডিস্কের জড়তার ভ্রামক mr²/2। তাহলে আমাদের এখানে জড়তার ভ্রামক থেকে কণিক ভরবেগ পাচ্ছি L সমান I ওমেগা। আই এর জায়গায় আসবে mr² ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগার জায়গায় আসবে 2πn ডিভাইডেড বাই টি। এই 2 ক্যান্সেল। এবার আমরা এখানে ক্যালকুলেট করলেই কত আসছে এখানে পেয়ে যাব। চাকতির ব্যাস দেওয়া আছে, ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে এখানে জড়তার ভ্রামক কত পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করি। এখানে আছে mr², এম হচ্ছে 20 ইন্টু আর, আর হচ্ছে 1 স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা পরে ইন্টু এখানে আছে পাই, পাই মানে হচ্ছে শুধু পাই লিখি, পাই ইন্টু 1800 বার ঘুরতেছে প্রতি মিনিটে ডিভাইডেড বাই টি, টি এর ভ্যালু হচ্ছে 60। সব ক্যালকুলেট করে পেলাম আমরা 1884.95। আমাদের এখানে আছে 600 পাই, তো আমরা এখানে পেয়েছি কত আমাদের ক্যালকুলেশন থেকে 1884.955 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইউনিট লিখবা মনে করে, কণিক ভরবেগের ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ইউনিট লিখবা মনে করে। তো দেখো আমাদের অ্যান্সারটা কি এই অ্যান্সারের সাথে মিলছে। এখানে আছে 600 পাই, তাহলে 600 ইন্টু পাই, এই যে 1884.955। ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা তো হয়ে গেল। এটা 20 কেজি ভর বিশিষ্ট একটি চোঙ, চোঙ মানে হচ্ছে সিলিন্ডার। আর সিলিন্ডারের নিজ অক্ষ বলতে কী মিন করে, সিলিন্ডারের নিজ অক্ষ বলতে কী মিন করে, এইটা যদি একটা সিলিন্ডার হয়, সিলিন্ডারের নিজ অক্ষ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা বরাবর ভর কেন্দ্র দিয়ে, এই হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, উচ্চতা বরাবর ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা যাবে সেটা হচ্ছে সিলিন্ডারের নিজ অক্ষ। এটা সিলিন্ডারের নিজস্ব অক্ষ, সিলিন্ডারের নিজ অক্ষ। সিলিন্ডারকে চোঙ বলে, মাথায় রাখো, পরীক্ষায় কনফিউজড হয়ে যাবে। এটা হচ্ছে সিলিন্ডারের নিজ অক্ষ। ঠিক আছে, তো সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে তখন কণিক ভরবেগ কত। সিলিন্ডার যখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, কী টাইপের সিলিন্ডার বলে দেয়নি, কী টাইপের সিলিন্ডার, আমরা ধরে নিই এটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার। এখানে লিখে নেই একটি নিরেট চোঙ। নিরেট মানে হচ্ছে সিলিন্ডারটার ভিতরে কোথাও ফাঁপা নেই, সব জায়গায় ম্যাটেরিয়ালস আছে। তাহলে এখানে এল সমান সমান আসবে আই ওমেগা। আই এর জন্য আমরা বসাবো নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক mr² ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগার জন্য, এখানে ওমেগার মানটা সরাসরি দিয়েই দিছে, নিজ অক্ষ সাপেক্ষে 100 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। তাহলে ওমেগার মানটা সরাসরি এনে এখানে বসাই দিব 100 রেডিয়ান পার সেকেন্ড। ক্যালকুলেট করলে আমরা এখানে কণিক ভরবেগ পেয়ে যাব। আর ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তির জন্য তোমরা এই সূত্রটা ইউজ করবা, হাফ আই ওমেগা স্কোয়ার। জানো তোমরা, আগে ক্লাসে আমরা দেখাইছিলাম, তাই এখানে আর বেশি রিপিট করলাম না। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনে বলছে 8 কিলোগ্রাম ভরের বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘোরানো হলে ঘূর্ণন বেগও দিয়ে দিছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে বস্তুটার কণিক ভরবেগ কত। তো ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। 4 নম্বর ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। এই মনে করো একটা ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষের চারপাশে একটা দড়ি বেঁধে, এই মনে করো একটা দড়ি গিট্টু দিয়ে এই জায়গায় একটা বস্তুকে ঘোরানো হচ্ছে। বস্তুর ভর হচ্ছে 8 কিলোগ্রাম, ব্যাসার্ধ হচ্ছে 0.2 মিটার। তাহলে বস্তুর ভরের জায়গায় 8 কিলোগ্রাম, ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, 2 মিটার না 0.2 মিটার, 0.2 মিটার। আর বস্তুটার বেগ ওমেগা দিয়ে দিছে, বস্তুটার বেগ ওমেগা দিয়ে দিছে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে বস্তুটার কণিক ভরবেগ এল সমান সমান কত। দেখো বস্তুটা একটা বিচ্ছিন্ন বস্তু হিসাবে ঘূর্ণন অক্ষ থেকে ঘুরতেছে, ঘূর্ণন অক্ষের চারপাশে ঘুরতেছে। তাহলে বিচ্ছিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আই সমান mr²। ঠিক আছে, ওই একটু আগে মঙ্গল গ্রহের জন্য যেরকম ছিল, মঙ্গল গ্রহটাও এখানে কাইন্ড অফ বিচ্ছিন্ন বস্তু হয়ে গেছিল সূর্যের সাপেক্ষে। তাহলে এখানে আই ওমেগা আসবে, আই এর জায়গায় বসাই দিব mr² ইন্টু ওমেগার জায়গায় ওমেগা
সব কিছুর মান দেওয়া আছে, আমরা বসাই দিলেই 4 নম্বর অ্যান্সার পেয়ে যাব। 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথটা এটা আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছে। বলছে 500 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তনকাল 10 সেকেন্ড হলে কণিক ভরবেগ কত? তো আবর্তনকাল দেওয়া আছে, অর্থাৎ ক্যাপিটাল টি দেওয়া আছে 10 সেকেন্ড, বস্তুটার ভর দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 500 গ্রাম, কিলোগ্রামে নিলে পাবো 0.5 কিলোগ্রাম, বস্তুটার ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান সমান 2 মিটার, আর কিছু দেওয়া আছে, লাগবে না আর কিছু, জিজ্ঞেস করছে কণিক ভরবেগ কত, তাহলে এল সমান সমান আই ওমেগা। এই যে 500 গ্রাম ভরের একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কল্পনা করি ব্যাপারটাকে, এই হচ্ছে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, এই হচ্ছে 500 গ্রাম ভরের একটা বস্তু এরকম করে ঘুরতেছে। তো এই বস্তুটা যখন ঘুরতেছে তখন ঘূর্ণন অক্ষ তাকে স্পর্শ করে যায়নি, ঘূর্ণন অক্ষটা তার থেকে দূরে আছে, এই যে এই বিন্দুতে আছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ যখন তার থেকে দূরে থাকবে তখন বিচ্ছিন্ন বস্তু হিসাবে জড়তার ভ্রামক হিসাব করতে হবে, তখন আই সমান সমান এম আর স্কোয়ার। তো আইয়ের জন্য এম আর স্কোয়ার, ওমেগার জন্য আইয়ের জন্য এম আর স্কোয়ার, ওমেগার জন্য ওমেগার ভ্যালু তো সরাসরি দেওয়া নেই, তাহলে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এই সূত্র থেকে এনে বসাই দিলে 5 নম্বর হয়ে যাবে। 6 নম্বর ম্যাথটা কীভাবে করব? 6 নম্বর ম্যাথে বলছে এখানে 6 কিলোগ্রাম ভরের একটি গোলককে প্রতি সেকেন্ডে 4 বার একটি 3 মিটার লম্বা সুতায় বেঁধে ঘোরানো হলে, প্রতি সেকেন্ডে 4 বার করে ঘোরাবো, একটি 3 মিটার লম্বা সুতায় ঘোরানো হলে কণিক ভরবেগ কত? তাহলে এল সমান সমান আই ওমেগা, ওমেগার মান দেওয়া নেই, বলছে প্রতি সেকেন্ডে 4 বার করে ঘোরানো হয়, 1 সেকেন্ডে ঘোরানো হয় 4 বার, তাহলে ওমেগার জন্য যখন ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা ওমেগা 2 পাই এন ডিভাইডেড বাই টি এই সূত্র দিয়ে বের করব। 1 সেকেন্ড হচ্ছে টি এর মান, এন হচ্ছে 4 বার, সব বসায় এখানে আই। দেখো গোলক, ভালো কথা, গোলকের কথা বলছে, কিন্তু গোলকের জড়তার ভ্রামক আসবে? ঘূর্ণন অক্ষ কি গোলককে ভেদ করে গেছে? না, ঘূর্ণন অক্ষ গোলক থেকে 3 মিটার দূরে আছে, একটা সুতার মাধ্যমে 3 মিটার দূর থেকে আছে। তো গোলক থেকে যদি 3 মিটার দূরে ঘূর্ণন অক্ষটা থাকে, এটা হচ্ছে ধরে নিলাম আমাদের গোলক, এটা হচ্ছে আমাদের গোলক, এই গোলক থেকে এবার 3 মিটার দূরে এই জায়গায় আছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ গোলককে ভেদ করে যায়নি, ওই সূর্য বা সূর্য আর মঙ্গলের ম্যাত্রার মতো। এখানেও কণিক ভরবেগ বের করার জন্য আমরা বিচ্ছিন্ন বস্তুর কনসেপ্টে যাব, জড়তার ভ্রামক আসবে আই সমান এম আর স্কোয়ার থেকে। ঠিক আছে, কখন গোলকের জড়তার ভ্রামকের সূত্রটা আনবো? গোলকের জড়তার ভ্রামকের দুইটা সূত্র আছে, যদি নিরেট গোলক হয় তবে জড়তার ভ্রামকের সূত্র আই সমান 2/5 এম আর স্কোয়ার, আর যদি ফাঁপা গোলক হয়, যদি ফাঁপা গোলকের মধ্য দিয়ে ঘূর্ণন অক্ষ পাস করে, ঘূর্ণন অক্ষ ফাঁপা গোলকের ভিতর দিয়ে যদি যায়, তখন জড়তার ভ্রামকের জন্য 2/3 এম আর স্কোয়ার। এখানে ফাঁপা গোলক বা নিরেট গোলক যেটাই বলি, নিরেট গোলক, ফাঁপা না, এই নিরেট গোলকের মধ্য দিয়ে ঘূর্ণন অক্ষ যায়নি, নিরেট গোলক থেকে দূরে ছিল, এই জন্য এই সূত্র দিয়ে। 7 নম্বর ম্যাথটা কীভাবে করব? 7 নম্বর ম্যাথটা দেখো। 7 নম্বর ম্যাথে বলছে এখানে একটা বস্তু আছে, এই বিন্দুর সাপেক্ষে বস্তুটা আছে এই জায়গায়, আর এই বিন্দুর সাপেক্ষে বস্তুটা এই দিকে রৈখিক ভরবেগ প্রাপ্ত হয়েছে, রৈখিক ভরবেগের মান দেওয়া আছে, মান সরাসরি দেওয়া নেই, রৈখিক ভরবেগ বের করার জন্য, পি বের করার জন্য এম এর মান দিছে, ভি এর মান দিছে। তো পি সমান সমান আমরা জানি পি ভেক্টর সমান সমান হচ্ছে এম ভি ভেক্টর। ওকে, তো এম এর মানও আছে, ভি এর মানও আছে, এই হচ্ছে এম এর মান, এই হচ্ছে ভি এর মান, 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর এখানে আর ভেক্টরের মান দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস বি কে ক্যাপ। এখানে বি এর জন্য বলে দিছে বি সমান সমান 2 ধরে নিতে, তো বি সমান সমান যদি 2 ধরি, আর ভেক্টরের মান হবে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এই ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করছে বি সমান 2 হলে বস্তুটার কণিক ভরবেগ কত? তো কণিক ভরবেগের জন্য এখানে আমরা এল সমান সমান লিখব আর ভেক্টর ক্রস পি ভেক্টর, পি ভেক্টরকে ভাঙ্গায় আমরা পাবো আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর, এমকে যদি বাইরে নিয়ে আসি তাহলে পাবো, এমকে বাইরে নিয়ে আসলে আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। তো এখানে আর ভেক্টরেরও একটা মান দেওয়া আছে, ভি ভেক্টরের একটা মান দেওয়া আছে, এই মানগুলোকে এবার যদি আমরা নির্ণায়কের নিয়মে সমাধান করি, ম্যাট্রিক্স নির্ণায়কের নিয়মে যদি সমাধান করি, তাহলে এখানে আমরা কণিক ভরবেগ পেয়ে যাব। তাহলে কণিক ভরবেগ এল সমান সমান এমকে বাইরে রাখলাম, আর ক্রস ভিকে পাওয়ার জন্য এমকে বাইরে রাখলাম, আর এর জন্য এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আরও ভি এর জন্য আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই এর জায়গায় আসবে 1, জে এর জায়গায় আসবে -2, বি এর জায়গায় আসবে +2, এখানে ভি এর জায়গায় আই এর জায়গায় বসাবো 2, জে এর জায়গায় -4, আর কে এর জায়গায় +2।
তো এটা এবার ক্যালকুলেট করব। এম এর মান কত, এম এর মান বসাই দিই, এম এর মান বসাই দিই, এম এর মান হচ্ছে 2 কিলোগ্রাম। তো এই ভ্যালুটার সাথে আমরা যদি 2 গুণ করি তাহলেই আসবে আমাদের রৈখিক ভরবেগের মান। এখানে তোমরা আরেকটা মডুলাস চিহ্ন দিয়ে দিও। মডুলাস দিয়ে কি বোঝায় জানো? মডুলাস দিয়ে বোঝায় এখান থেকে যেই ভ্যালুটা আসবে এই ভ্যালু শুধু মানটা নিতে হবে। চলো দেখাই দিই কীভাবে। 2 বাইরে থাকবে, এখানে আমরা আই ক্যাপকে বাদ দিব, এই দুইটা গুণ হয়ে আসবে -4 প্লাস এই দুইটা গুণ হয়ে আসবে প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রে মাইনাসের সাথে মিলে প্লাস 8, বাইরে থাকবে আই ক্যাপ প্লাস যে ক্যাপের কাজ যখন করব +2 আর 2 মিলে 4, 1 আর 2 মিলে এটা হচ্ছে 1, আই ক্যাপের জায়গায় শুধু 1, 1 আর 2 মিলে 2, -2 এটা আসবে জে ক্যাপ হিসাবে, প্লাস কে ক্যাপের জন্য আসবে -4, -4 সাথে মাইনাস মিলে প্লাস হয়ে যাবে কে ক্যাপ। ওকে, তো এবার এটা আমাদের এই মডুলাস দিয়ে কি বুঝাইছি? মডুলাস দিয়ে বুঝাইছি দেখো এখানে আমরা পাইছি 2 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এখানে 0 হয়ে যাবে, এটা নাই। তাহলে এখানে আমাদের মানও আছে, দিকও আছে, আমাদের শুধু দিকটা লাগবে। তো দিকটা কীভাবে বের করা যাবে, মানটা কীভাবে বের করা যাবে? এখানে মানও আছে, দিকও আছে, আমাদের শুধু মানটা লাগবে। মান কীভাবে আসবে? 2√4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, 4 স্কোয়ারে আসে কত? 4 স্কোয়ারে আসে 16 আর 2 স্কোয়ারে আসে 4। তো 16 আর 4 মিলে এখানে আসবে 16 আর 4 মিলে এখানে আসবে 20। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2√20, মান আসবে 2√20 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের এখানে অ্যান্সারটা 2√14 আর 2√20 হবে, 2√20। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো দেখে দেখে তোমরা এই ম্যাথগুলো আরেকবার প্র্যাকটিস করবে। এখানে ম্যাথগুলো পুরোটা আমি কমপ্লিট করে দিইনি, জাস্ট আমি কনসেপ্ট দেখাই দিয়েছি কীভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। তোমরা ম্যাথগুলো সলভ করে এই লেকচারটা ভালোভাবে মিনিমাম 2বার দেখো, মিনিমাম 2বার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি, একটু হোমওয়ার্ক দিয়ে দিই। কোন পেজে দেওয়া যায়? কোনো পেজ খালি আছে না। তো এটা হচ্ছে আমাদের আজকে 6 নম্বর লেকচার, 4 5 2 3 1 6। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর পেজ, এটা হচ্ছে 8 নম্বর পেজ। তোমাদেরকে বেসিক কতটা বুঝতে পারছো তোমরা সেটা বোঝার জন্য আমি একটা ম্যাথ দিয়ে দিলাম। বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার, ঘূর্ণনরত কোনো কণার, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে, বৃত্তের কেন্দ্র ও কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে, ঘূর্ণন অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ একই থাকবে কি? কৌণিক ভরবেগ একই থাকবে কি? এটা তোমরা বাসায় নিজেরা সলভ করবা, সলভ করে আমাকে দেখাবা, কমেন্ট সেকশনে দেখাবা। কনসেপ্টটা আরেকবার বুঝাই দিই। এই মনে করো একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি যখন বৃত্তের কেন্দ্র থেকে অবজার্ভ করব তখন কৌণিক ভরবেগ যেটা পাবো সেটা, এবং যখন এই বৃত্তের কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষ আছে, এই ঘূর্ণন অক্ষের যে কোনো একটা পয়েন্ট থেকে, মনে করো এই পয়েন্ট থেকে বা এই পয়েন্ট থেকে যখন আমি এই বস্তুটার ঘূর্ণন অবজার্ভ করব তখন কৌণিক ভরবেগ একই থাকবে কিনা। ধরো এ পয়েন্ট, ও পয়েন্ট এবং বি পয়েন্ট, এই তিনোটা পয়েন্টের সাপেক্ষে কৌণিক ভরবেগ কি একই কিনা। সহজ করে বলতে গেলে এ ও বি বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ একই হবে কিনা, সাপেক্ষে কৌণিক ভরবেগ একই হবে কি, কৌণিক ভরবেগ একই হবে কি, এটা
হচ্ছে কোয়েশ্চেন। বস্তুটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা সুষম, সমকৌণিক বেগ বা সুষমকৌণিক বেগ, সমকৌণিক। সমকৌণিক মানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে এরকম না। সমকৌণিক মানে হচ্ছে তার কৌণিক বেগটা সবসময় সমান। তো সমকৌণিক বেগে সে ঘুরতেছে। এখানেও তার কৌণিক বেগ ওমেগা, ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে এখানেও তার কৌণিক বেগ ওমেগা, সব জায়গায় তার কৌণিক বেগ সেম। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, সব জায়গায় আর। একটু কম বেশি দেখা যাচ্ছে, এটা ম্যাটার না, তুমি ধরে নিবা সব জায়গায় ব্যাসার্ধ আর। তো আজকে যা যা দেখাইলাম ক্লাসগুলো আমরা আবার দেখি। 1 নম্বর, এই হচ্ছে আমাদের 1 নম্বর পেজ, তোমরা ছবি তুলে নাও প্রয়োজন হলে। দেন আমাদের এটা হচ্ছে 2 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 3 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 4 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 5 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 6 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 7 নম্বর পেজ, দেন এটা হচ্ছে 8 নম্বর পেজ, অ্যান্ড লাস্টে তোমাদের আজকের হোমওয়ার্ক, এটা হচ্ছে 9 নম্বর পেজ। সাথে আমি 2টা বোর্ড ম্যাথ দিয়ে দিব, চিটাগাং বোর্ড 2019 এবং চিটাগাং বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে 2টা ম্যাথ। আমি লেকচারের লাস্টে 2টা পিডিএফ অ্যাড করে দিচ্ছি, 2টা ম্যাথ অ্যাড করে দিচ্ছি বোর্ডের। এই 2টা ম্যাথও তোমরা সলভ করে ফেলবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক। নেক্সট দিন আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। রৈখিক ভরবেগের সংরক্ষণের মতো, ওই যে গাড়ি সংঘর্ষ ছিল ওইরকম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মতো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।